বাংলাদেশের মিডল ক্লাস রবীন্দ্রনাথ পড়ার ক্ষেত্রে বরাবরই এই অ্যানালিটিক্যাল মাইন্ডের একটা অভাব, দারিদ্র, গরিবী দেখিয়েছে। এই যে একটা আমরা দ্বন্দ্বে চলে আসি যে বাঙালিত্বের মধ্যে হিন্দু পরিচয়ের যে স্বাভাবিক অবস্থান এবং মুসলমান পরিচয়ের অস্বাভাবিক অবস্থান, বিপরীতমূলক। আমি কিন্তু রবীন্দ্রনাথকে হিন্দুই মনে করি, এবং আমি মনে করি রবীন্দ্রনাথ হিন্দু বলেই রবীন্দ্রনাথ এত বড়। বৃষ্টি কত প্রকার কি কি একদম। আপনি যদি স্রেফ এনভায়রনমেন্টাল ইস্যুতে রবীন্দ্রনাথকে বেচা শুরু করেন, কলকাতার যেসব বন্ধুরা কেউ জানে না গানটা, যেখানে বাংলাদেশের সবাই জানে। কিন্তু সমস্যাটা কোথায় করলেন রবীন্দ্র চর্চার ক্ষেত্রে? আপনি এটার মানে আইকন, আপনার এই চর্চা আইকন করে তোলেন রবীন্দ্রনাথকে। আমি আমার রবীন্দ্রনাথটা দেখলাম, কিন্তু সকলের রবীন্দ্রনাথ কি সবার হলো কিনা সেই দিকে আমার মানে পরোয়াই নেই। অলরেডি বহু লোক লিখেছে রবীন্দ্রনাথ ঢাকা ইউনিভার্সিটি বিরোধিতা করেছে, ওকে কেন আনলো, কেন পড়ানো হয়, এসব বলতেছে। আরেক পক্ষ কি করছে, একের পর এক বই লিখছে যে রবীন্দ্রনাথ ওই বিশেষ দিনে গড়ের মাঠে উপস্থিত ছিলেন না, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী কোনো বক্তব্য তার দেওয়ার প্রশ্নই আসে না। মঙ্গল বারতার সাথে যে একটা দেবীর সম্পর্ক নাও থাকতে পারে, আমরা একটা সুন্দর একটা শুভ কামনা, শুভ কামনা অর্থে আমরা এটা কিন্তু ব্যবহার করি। একটা বিশাল টেক্সট, অলমোস্ট আনপ্যারালাল টু নো ওয়ান ইন বেঙ্গল, আপনার সামনে বসে আছে। আপনি সেটা না করে আপনি ওটা বানাচ্ছেন হলো যে তুই বাঙালি হও রবীন্দ্রনাথ পড়া, একটা এলিটিস্টিক সংকীর্ণ মুডে যা, দেশোপসেন্ট্রিক। আধখানা কথার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জয়ন্তী উদযাপন করছি, এবং তার অংশ হিসেবে রবীন্দ্রনাথ যেইভাবে আমাদের সমাজে, বিশেষত মধ্যবিত্ত সমাজে আছেন, সেটার একটা ফিরিস্তি হয়তো আমরা দেয়ার চেষ্টা করব, এবং আমাদের আকাঙ্ক্ষা কীরকম হতে পারে সেটারও এক ধরনের সম্ভাবনার কথা হয়তো আমরা বলবো আপনাদের সঙ্গে, যতটা পারা যায় আমাদের অভিজ্ঞতা থেকে এবং আমাদের আকাঙ্ক্ষা থেকে, আমাদের অবস্থান থেকে। আপনাদের সঙ্গে আজ আছি আমি, মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, এবং এখন বাংলা একাডেমির ডিসি হিসেবে দায়িত্ব পালন করছি। এবং আছেন আমি নবীন মুর্শিদ, আমিও অধ্যাপনা করি নিউ ইয়র্কের কোলগেট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে আছি একটা গবেষণার কাজে, বাংলাদেশে রবীন্দ্রনাথ নিয়ে আমার কাজ। ওকে নবীন, আমরা তো রবীন্দ্রনাথের 164তম জন্মদিন পার করছি। তো এটার তো একটা রাষ্ট্রীয় আয়োজন থাকে, আবার কতগুলো প্রতিষ্ঠানও নানান ধরনের আয়োজন করে। এর বাইরে রবীন্দ্রনাথের একটা জনজীবনের ব্যাপার আছে। এই আনুষ্ঠানিকতা, প্রাতিষ্ঠানিকতা এগুলোর বাইরে, অথবা এগুলোর সঙ্গে জড়ানো মিশানোও বটে। এবং সেই যে জনজীবন, সেই জনজীবনের মধ্যে আবার একটু ভাগাভাগিও দরকার। একেবারে উচ্চ শ্রেণীর কাছে হয়তো এগুলো খুব বেশি ম্যাটার করে না, আবার নিম্ন শ্রেণীর কাছে রবীন্দ্রনাথ কতটা পৌঁছাতে পেরেছেন, কিংবা তারা রবীন্দ্রনাথের কাছে কতটা পৌঁছাতে পেরেছেন, এটা নিয়েও নানান ধরনের কথাবার্তা আছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা যদি আজকে রবীন্দ্রনাথ নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই, আমি আপনাকে প্রথম যদি জিজ্ঞেস করি যে আপনি তো আরবান মিডল ক্লাস প্রপার, এই ধরনের একটা ক্লাসের মধ্যে পড়বেন বলে আন্দাজ করি। আপনার কাছে রবীন্দ্রনাথ কীভাবে এসেছে বা আপনি কীভাবে দেখেন? সুন্দর কথা দিয়ে শুরু করি, যে কিন্তু তারপরে একটা ক্যাভিয়েট দিতে হয়, যে আপনি যেহেতু সর্বজনীন দিকটার কথার ইঙ্গিতে দিলেন, যে কোন শ্রেণীর কাছে রবীন্দ্রনাথ পৌঁছায়, যে নিম্নবর্গের লোকেদের কাছে কি পৌঁছায়, অথবা একেবারেই যারা উচ্চ শ্রেণীর বিত্তমান তাদের কাছে কোন রূপে আছে পৌঁছায়, আমি বলবো ঠিকই পৌঁছায়, কিন্তু তারা কোন রূপে তা গ্রহণ করে। এবং যদি আমরা রবীন্দ্র চর্চার কথাও বলি, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে রবীন্দ্রনাথকে যদিও আমরা একটা জাতীয়তাবাদী জায়গা থেকে ভাবতে পছন্দ করি, একটা ধারণা আছে যে আমরা জাতিগতভাবে আমাদের একটা রাবীন্দ্রিক একটা দিক আছে, কিন্তু আপনি যে ইঙ্গিত দিচ্ছিলেন যে এখানে একটা শ্রেণীর একটা রোল আছে, যেখানে আমরা বুঝি যে রাবীন্দ্রিক চর্চা মানেই হয়তো বুদ্ধবিত্তের চর্চা,
যে আমরা এখন মধ্যবিত্তকে সংজ্ঞায়িত করাটাও একটা কাজ। আমরা মধ্যবিত্ত মানে কি? আমরা কি অর্থনৈতিকভাবে মধ্যবিত্তকে দেখবো? নাকি সামাজিকভাবে দেখবো? নাকি অর্থসামাজিকভাবে দেখবো? রাজনৈতিকভাবে দেখবো? এবং এই জায়গায় আমার কাজের যে জায়গা থেকে আমার মনে হয় যেটা আমার জন্য সুবিধাজনক হয়েছে ওটা ভাবতে যে মধ্যবিত্ত আর্থিক সামাজিক পরিচয়ের বাইরে এসেও মধ্যবিত্ত মনুষ্যত্বটা কি? যেহেতু এক অর্থে এই মধ্যবিত্ত ধারণাটাও তো এক ধরনের চোখে ধুলো দেওয়া। তাই না? যে আমরা যদি সবাইকে কনভিন্স করতে পারি যে তারা মধ্যবিত্ত, হ্যাঁ, তাহলে তো তারা তাদের নিজেদের জায়গায় খুব আরাম আ পাবে। একটা হ্যাঁ, একটা আরাম পাবে, একটা আরামের একটা জায়গায় আছে। তাদের স্ট্যাটাস কোর বাইরে ভাবার কোনো জায়গাটা থাকে না। এবং সেই জায়গাতে রবীন্দ্রনাথের রোলটা কোথায়? আমার কাজে আমি এই লিঙ্কটা দেখার চেষ্টা করছি যে এখানে একটা সিস্টেমস জাস্টিফিকেশন এর যে রোলটা থাকতে পারে যে একসময় রবীন্দ্রনাথ তো সাবভার্সিভ ছিলেন। ৬০ দশকের ব্যান্ড করে দেওয়ার একটা রাজনীতির মধ্যে আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি যে রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমরা মনে করছি আমরা খুব প্রতিবাদী হচ্ছি, প্রতিবাদ করেছি। রবীন্দ্রসঙ্গীত গাওয়াটাই এক ধরনের প্রতিবাদ। কিন্তু রাষ্ট্র যখন আ ভিন্ন আকারে আসে, যখন একটা স্বাধীন দেশের রাষ্ট্র হিসেবে হাজির হয়, তখন তো সেটা আর একই জিনিস সেইভাবে কাজ করবে তাই না? একদম উল্টে যায় অ্যাকচুয়ালি ব্যাপারটা। অনেক সময়। তো এই জায়গায় আমি বলব যে উল্টে গেছে। যে এখন রবীন্দ্র ধারণা একটা টপ ডাউন অ্যাপ্রোচ এ চলে আসে। হ্যাঁ? যেটা সর্বজনীন ব্যাপারটা একেবারেই না যে আমরা এই যে আমার সোনার বাংলাকে জাতীয় সংগীত বানিয়ে আমরা যে জাতীয়ভাবে আমরা আ বলে বসলাম যে এই আমাদের জাতীয় সত্তা। আমরা কি দেখেছি যে রবীন্দ্রনাথের সাথে পরিচয় আমাদের জনসাধারণের আছে কিনা? জনসম্পৃক্ততার কথা যদি আমরা বলি, তাহলে সেই ব্যাপার বা সেই দিকে আমরা কি নজর দিয়েছি? এবং সেখানে দেখতে গেলেও আমি বলব যে আমরা তো এখন অন্তত জানি যে গ্রামাঞ্চলে অনেক জায়গা আছে যেখানে রবীন্দ্রনাথ কোনোদিন পৌঁছায়নি। হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবেও আমি চিনি, হ্যাঁ, যারা বলবেন যে তারা অনেক বড় হয়ে রবীন্দ্রনাথের সাথে পরিচিত হয়েছে। যারা শিক্ষিত তাদের মধ্যেও যে আ গ্রামাঞ্চলে বড় হওয়ার মানেই হয়েছে যে তারা আসলে কোনদিন শোনেনি। তো সেই জায়গায় যে একটা বিচ্ছেদ আছে সেটা তো আসলে প্রকট। তো সেই জায়গাতে আমি এখন নিজেকে প্লিজ করতে হলে একটা সেলফ রিফ্লেকশন এর জায়গায় তাহলে আমি বলব যে আমি সেরকমই একটু মধ্যবিত্ত একটা পরিবারে আ বড় হওয়ার একটা মানে ছিল একটা গানের চর্চা থাকবে। হ্যাঁ? যে আমরা বাড়িতে গান হচ্ছে। কিন্তু অনেকেই কিন্তু আবার ধর্মপ্রাণীও। হ্যাঁ? যে সেই জায়গায় আমার বড় হওয়ায় আমার কখনো মনে হয়নি যে এখানে একটা ধরনের বিভাজন আছে। বাঙালি মুসলমান যে একটা ২ টা পরিচয় যেটা একত্রিত হচ্ছে সেটা মনে হয়নি। মনে হচ্ছে যে এটা একই পরিচয়। এটার মধ্যে যে বাঙালি পরিচয়ের মধ্যে যে ভিন্নতা থাকবে বা মুসলমান পরিচয় এখানে যে একটা দ্বন্দ্ব থাকবে সেটা আসলে কখনো মনে হয়নি। যে যার মতো করে নেবে এবং আ সেই যে একটা ধারণা যে এখানে আ গান গাওয়া বা নামাজ পড়া এখানে যে কোনো বিরোধ নাই। হ্যাঁ? এখানে ধর্মপ্রাণী হওয়া অথবা সাংস্কৃতিক মনা হওয়া সেখানেও যে কোনো দ্বন্দ্ব নাই। সেই জিনিসটা আমি না এখন এভাবে বলতে পারছি কারণ এখন এটা তো আসলে একটা দ্বন্দ্বের ব্যাপার হয়ে গেছে। যার কারণে আমার কাছে অ এক অর্থে মানে অবাক লাগে না। আমি এটা তো আমি দেখতে পাচ্ছি কেন হচ্ছে। আমরা এখন বিশ্লেষণের জায়গায় গেলে আমরা বুঝি যে কোন দিক দিয়ে এই জিনিসটা এসছে যে কি ধরনের এক্সক্লুশনারি পলিটিক্স এর মাধ্যমেই এটা আসে। আমরা বুঝতে পারি যে এই রাজনৈতিক চর্চার মধ্যেও এক ধরনের এলিটিজম আছে। এখানে একটা কালচারাল এলিটিজম আছে যে এখানে যে সবাই গ্রহণ করছে না এমন ব্যাপারটা না। এখানে না নেওয়ার ব্যাপারও একটা আছে কিন্তু। যে সবাইকে যে সম্পৃক্ততার কথা যদি আমরা বলি, সম্পৃক্ত আমরা করব কেমন করে? হ্যাঁ, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আমরা বলতে চাই যে আমরা আ সংস্কৃতি মানা। কিন্তু আমরা যদি সংস্কৃতি মানা আসলেই হতাম তাহলে আমরা দেখতাম জেলায়, পাড়ায় শিল্পকলা একাডেমি। তাকে দেখেছি তো? তা দেখিনি। তাই না? ও ওই জেলাতেই নাই আসলে। খালি এই যে ঢাকা কেন্দ্রিক যে সংস্কৃতি সেটা তো আসলে কখনোই সম্পৃক্তির আ তার মানে আপনি একদিকে দেখছেন যে ওই চেষ্টাটাই তো হয় নাই। মানে ইনস্টিটিউশনাল কোনো ব্যাপারও তো নয় আসলে যে এটা চলে যাবে গ্রাম পর্যন্ত। আমি সম্প্রতি যেটা প্রচার করছি সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের আসলে গ্রাম কিংবা ইউনিয়ন পর্যায়ে পৌঁছানোর মতো কোনো ক্যাপাবিলিটি নাই। কিন্তু সম্পূর্ণ ক্যাপাবিলিটি আছে হলো উপজেলা পর্যায়ে পৌঁছানোর মতো। কিন্তু কোনো ক্ষেত্রে আসলে বাংলাদেশ রাষ্ট্র সেটা করে নাই। এটা রাষ্ট্রের একটা সাংঘাতিক অক্ষমতা। কিন্তু বলে গেছে কিন্তু যে তারা সংস্কৃতি মানা। সংস্কৃতি মরা বা গ্রাম পর্যন্ত পৌঁছাতে চায়। ৬৮,০০০ খাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এটা বলছে। কিন্তু আপনার
দিক থেকে আপনি বললেন যে একদিক থেকে আপনি ভাগ্যবান যে এখানে যে এক ধরনের কনফ্লিক্টিং বা দ্বান্দ্বিক অবস্থার মধ্যে অন্তত মধ্যবিত্তর ক্ষেত্রেও এটা সাংস্কৃতিক লড়াই, বিরোধ এগুলো আমরা দেখছি। আপনি নিজের জীবনের অভিজ্ঞতার মধ্যে সেটা আগে অন্তত সেটা খেয়াল করেন। এটা আসলে খেয়াল করিনি, পারিবারিক ক্ষেত্রে খেয়াল হ্যাঁ, আমি পারিবারিক ক্ষেত্রেই বলছি। মানে এদিক থেকে আপনি ভাগ্যবান। কিন্তু বেশিরভাগ লোক আসলে আমাদের এখানে গত ২০-৩০ বছরের যে অভিজ্ঞতা আমাদের আছে, আমরা দেখি যে এই ব্যাপারে এক ধরনের কনফ্লিক্টিং বা দ্বান্দ্বিক অবস্থানের মধ্যে থাকে। দ্বান্দ্বিক বলব না, দ্বান্দ্বিক কথাটার অর্থ একটা আসলে মিলনের সম্ভাবনা একটা থাকে। যদি আমরা হেগেলিয়ান মার্ক্সীয় ঘরানার দ্বন্দ্বের কথা বলি। কিন্তু এখানে আছে সম্পূর্ণ বৈপরীত্য, বিরোধ যেটা মীমাংসার অযোগ্য বলে তারা হাজির করে সাধারণভাবে। তো কিন্তু যে বাইনারি বাইনারি অপোজিশনের একটা পজিশনে তারা থাকতে চায় এবং সেটাতে কিন্তু রবীন্দ্রনাথ একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। আরো অসংখ্য উপাদান আছে। কিন্তু রবীন্দ্রনাথ একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। সেটা নিয়ে আমরা নিশ্চয়ই একটু আলাপ করব। কিন্তু আপনি যেটা করলেন যে ওটা ইম্পর্টেন্ট 60s এ যেটা হয়তো একটা কোন ক্ষেত্রে বিপ্লবী কর্মকাণ্ড ছিল। যেটা রবীন্দ্রসঙ্গীত কাজ। যেটা তো সরকার চাচ্ছে না। যেটা হয়তো ১৯৬১ সালে যখন রবীন্দ্র জন্ম শতবার্ষিকী পালনের উদ্যোগ আয়োজন হয়, তখন সরকার তো বিচিত্রভাবে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। রবীন্দ্রসঙ্গীত নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে। ঠিক নিষিদ্ধ হয়নি। আমাদের এখানে পপুলারলি বলা হয় নিষিদ্ধ করেছে। সেটা করে নাই আসলে। ওটা হলো সীমিত করে আনার একটা বিচিত্র চেষ্টা ছিল। ফলে ওই প্রচণ্ড বিরোধের মধ্যে এবং একটা আ সা আ নিয়ন্ত্রক, সর্বনিয়ন্ত্রক রাষ্ট্রের এই ধরনের মনোভঙ্গির মধ্যে যারা রবীন্দ্রসঙ্গীত গাইতেছে তারা কিন্তু নিজেরাই আসলে একটা বাই ডিফল্ট একটা পলিটিক্যাল অ্যাক্ট করছে। তো ওটা একটা অবস্থা ছিল এবং আপনি ঠিকই বলেছেন যে পরে এর মধ্যে নানান ধরনের আ কত ৪০-৫০ বছরে যখন আমরা স্বাধীন বাংলাদেশে আছি, তার মধ্যে নানান ধরনের আমরা বলব যে ওই একই উপাদান নানান ধরনের প্রতিক্রিয়াশীলতাও তৈরি করেছে আসলে ওই একই উপাদান সেটা করে। কিন্তু আমি আরেকটা জিনিসের দিকে আবার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমাদের যারা শুনছেন বা দেখছেন তাদের। সেটা হলো আমাদের ক্ষেত্রে কিন্তু এই যে আমরা বাঙালি আ আ জাতীয়তাবাদ বলছি। যদি জাতীয়তাবাদের কথা বলি, তাহলে রবীন্দ্রনাথ প্রসঙ্গে অন্য সমস্ত প্রসঙ্গের মতো আমাদের কিন্তু এখানে পশ্চিমবঙ্গের সঙ্গে পার্টিকুলারলি কলকাতার সঙ্গে একটা আ পার্থক্যের কথাও অনবরত বলতে হবে। এই পার্থক্যের মানে এই নয় যে এর মধ্যে কোনো প্রকার সংযোগ সমন্বয় বিন্দু নাই, সেটা নয়। কিন্তু পার্থক্যের কথাটা বলতে হবে যেখানে কলকাতার জাতীয়তাবাদ তো প্রধানত সাংস্কৃতিক। যেখানে তারা এই জাতীয়তাবাদকে কেন্দ্র করে রাষ্ট্র গড়ার কোনো উদ্যোগ আসলে নেয়নি। সেটা ভারতীয় রাষ্ট্রের মধ্যে একটা কমিউনিটি হিসেবে ডেভেলপ করেছে। সেখানে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা আ খুব জাতীয়তাবাদটা হলো সম্পূর্ণ পলিটিক্যাল আসলে। বরং আমরা বলব যে বাঙালি নামে পূর্ব বাংলায় সাংস্কৃতিক নির্মাণ, পুনর্নির্মাণ যজ্ঞ শুরু হওয়ার আগেই আসলে রাজনৈতিক কর্মকাণ্ডটা শুরু হয়েছে। একটা বিশেষ পরিপ্রেক্ষিতে ৪৭ পরবর্তী রাষ্ট্রীয় পরিপ্রেক্ষিতে। তো এই অবস্থায় ওই পার্থক্যটা আসলে আমাদের দেখা দরকার। তার প্রধান কারণ হলো পশ্চিম বাংলার রবীন্দ্রনাথ এবং আমাদের এখানকার যে রবীন্দ্রনাথ, এই দুটোর কিন্তু আসলে খুব আলাদা সত্তা আছে। হ্যাঁ? হয়তো নানান মিলও পাওয়া যাবে কিন্তু খুব আলাদা সত্তা আছে। যেমন একজন লেখক এটাকেই হয়তো খুব সুন্দর ভাষায় প্রকাশ করেছেন যে, আমরা এখানে রক্তের দাগ মুছে রবীন্দ্রনাথ পড়েছি। ফরহাদ নজরের বইয়ের কথা বলছি আমি। ওকে তাহলে আ ওই পার্থক্যটা আমি আবার বলছি এটা যেটা হয় সেটা হলো পার্থক্যের কথা বলতে গিয়ে আমরা আসলে ডিসকানেকশন তৈরি করি সেটা নয়। কিন্তু পার্থক্যের কথাটাও ঠিক রবীন্দ্রনাথ যেভাবে পঠিত হয়েছেন, রবীন্দ্রনাথ যেভাবে সঞ্চালিত হয়েছেন, সেটার যদি আমরা একটা সাধারণ মানচিত্র তৈরি করতে চাই, তার মধ্যে পার্থক্যের কথাটা আসলে মনে রাখতে হবে। যে এখানে একটা রাজনৈতিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, হ্যাঁ? একটা রবীন্দ্রনাথকে আইকন বানিয়ে আমাদেরকে আসলে রবীন্দ্রনাথে ঢুকতে হচ্ছে। তো ওই ঢুকতে হওয়াটার একটা প্রভাব তো থাকবেই, সেটার একটা কৃতজ্ঞতা থাকবে, সেটা জনিত এবং যারা রাজনৈতিক সংগ্রামে জয়লাভ করেছে এবং জয়লাভের যে চিহ্নগুলো ছিল, সেগুলোকে উচ্চকিত করার একটা ব্যাপার তো থাকবেই। কিন্তু আপনার কথা থেকে এটা পরিষ্কার এবং আমিও তাই মনে করি। হয়তো বাস্তবে একটু খোঁড়াখুড়ি করলে সেটাই পাওয়া যাবে যে এটার কিছু রূপান্তর ঘটেছে। আর যদি আমরা জিনিওলজি অর্থে ব্যবহার করি, যে রূপান্তর ঘটেছে সেগুলো হয়তো খুব ভালো হয় নাই। আমাদের সংস্কৃতির জন্য, রাজনীতির জন্য। ওই যে আমরা যে বলছিলাম যে জনগোষ্ঠীর বৃহৎ অংশের সঙ্গে এটা সম্পর্ক তৈরির জন্য, হ্যাঁ? সেটা হয়তো ভালো হয় না। এই নির্মাণ কাজেও তো একটা আ কথা ওঠে যে এই কাজটা কার? আমরা কোন রবীন্দ্রনাথকে গ্রহণ করি এবং এই গ্রহণ করার কাজটাই বা কার? যে এক অর্থে আমরা সরকারি জায়গা থেকে দেখি। সরকার একভাবে চায়
ভাবে বলতে চায় কারণ তাদেরও একটা এজেন্ডা আছে, তারা এজেন্ডার সাথে মিলিয়ে যে বাংলাকে তারা গড়তে চায়। কিন্তু আমাদেরও তো একটা জনসাধারণের দিক থেকেও একটা নেওয়ার ব্যাপার আছে। এবং সেইখানে আমরা কোন রবীন্দ্রনাথকে পাই, কোন রবীন্দ্রনাথকে গ্রহণ করি সেটারও একটা দিক আছে। একদিকে আমরা বলতে পারি যে আচ্ছা রবীন্দ্রনাথ মধ্যবিত্তেই সীমাবদ্ধ। কিন্তু অন্যদিকে যার কারণে আমি গানটা বেছে নিই। কারণ আমরা যদি জনসম্পৃক্তির কথা ভাবি, তাহলে গানটাই একমাত্র যেটা একটু প্রসারিত হতে পেরেছে। একটু ছুঁয়ে যেতে পেরেছে এক জায়গায়। যেমন নানান সময় আমি অনেক বছর বাইরে থাকি। যখন বাঙালিরা একত্রে হয় সবাই মিলে কিন্তু আমরা গানই গাই। বেশিরভাগ সময় আ রবীন্দ্র, নজরুল, লালন কিছু। হ্যাঁ, এবং যারা ভিনদেশী তারা আমাদেরকে সবসময় বলেও এটা যে, "তোমরা বাঙালিরা কি সবাই গান গাইতে পারো?" হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই পারি। লেকিন এই কিন্তু একটা জিনিস ঘটে যেটা অন্যান্য দেশের তুলনায় একটু ভিন্ন। যে এক অর্থে আপনি ঠিকই বলেছেন যে এই যে একটা বিভাজন আছে। কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে আবার এক ধরনের ঐক্য আছে। যেখানে আমরা সবাই কিছু গান আমরা পারি। সবাই পারে। আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে বৃষ্টি হচ্ছে সবাই গান গেয়েছে। এই যে কয়েকটা ব্যাপার যেটা দিয়ে আমরা এক অন্যের সাথে সম্পর্ক করতে পারি। এক অন্যের সাথে আমরা খুব একটা চেনা না থাকলেও একসাথে বসে গান গাইছি। সেটাই একটা একত্রিত হওয়ার একটা জায়গা এবং ওই জায়গাগুলোতেই হয়তো একটা সম্ভাবনা ছিল যে আ রবীন্দ্রনাথকে আরেকটু প্রসারিত করা। যদি ওটা এজেন্ডার মধ্যে থেকে থাকলে। আমি যে ওই জায়গাটাতেই সরকারি জায়গা থেকেও ওরা কি আসলেই চেয়েছিল? যদি চাইতো তাহলে তো ওরা একভাবে জিনিসটা করতে পারত। কিন্তু ওটা তো করে নাই। তার মানে কি ওরা আসলে চায়নি? এটা কি চাওয়ার অভাব থেকে? নাকি ব্যর্থতা কারণ ওরা পারেনি বলে? ওখানে লজিস্টিক্যাল কারণে। এই গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, না ওই একটা জায়গা থেকে যেমন এই যে গানের স্কুলের যেই গণতান্ত্রিক রূপ আমরা পাই। যে ১ম এ একসময় একটা ছায়ানট, তারপরে এতগুলো গানের স্কুল যেখানে একসময় গান শিখতেন আ শিক্ষিত পরিবারের মেয়েরাই হয়তো বেশি, ছেলেরাও হয়তো কিন্তু সংখ্যা প্রচুর। হ্যাঁ, সংখ্যায় প্রচুর। কিন্তু এতগুলো গানের স্কুল হওয়াতে এখন অনেকেই এখন গান শিখতে পারছেন। অনেকে সেটার সাথে ই আ বিবাহ বাজারের একটা সম্পর্ক আছে। এটার সাথে পুঁজিবাদী সমাজে একটা কালচারাল পলিটিক্স এর যেই আ একটা দরকার হয়ে আসে যে আমি খালি টাকা বানাবো সেটা না। আমার সাথে তার সাথে আমার সাহায্যই অর্থ জীবনও আমার হতে হবে। এ নাই দেখে উৎপাদনযোগ্য হ্যাঁ, যেমন এখন বড়লোকরা এখন যেমন পেইন্টিং কিনে, তারা এরকম রবীন্দ্র চর্চাটাও করতে চায়। যে ওই উচ্চবিত্তর যেই একটা জায়গা যে এখানে কিন্তু আবার সেখানে এবার আম একটা বিভাজনও আছে যে তারা আবার নিজেরা পারফর্ম করতে চায় না। তারা দেখতে চায়, তারা স্পন্সর করতে চায়। তারা দূরে বসে দেখবে আ কিন্তু তারা যে ওটার সাথে নিজেরাই গাইবে সেটাও আবার না। হ্যাঁ, কিন্তু ওরা চাইবে যে এক ধরনের চর্চাটা হোক, তার বর্গের মধ্যে সে থাকুক। সেই সেই এটা যদি একটা ভাষা থাকে, সেই ভাষাটার সাথে তারা সম্পৃক্ত হতে চায়। একটা দিক আছে ওই যে এটা বাণিজ্য রবীন্দ্র বাণিজ্যটা তারা এই রবীন্দ্র বিনিয়োগটা তারা করতে চায়। তো সেখানে ওই একটা জায়গা আছে। কিন্তু সর্বজনীনভাবেও কিন্তু আমরা ভাবতে পারি যে এই গানের ভিতর দিয়েও একটা পথ হয়তো ছিল। যেখানে এইসব আ গানের মধ্য দিয়ে আমরা জীবনযাত্রাটা দেখতে পারি। কিন্তু এখানে যেটা আরেকটা সমস্যা হয়ে দাঁড়ায় যেটা আমার মনে হয় যে, এই যে আমাদের এই পুরো আনুষ্ঠানিকতার যে ধারা, হ্যাঁ? যেখানে আমরা হিলিটারি স্টাইলে পারফরম্যান্সটা করি। রবীন্দ্রনাথের পারফরম্যান্সই না বুঝে না জেনে আমরা গেয়ে যাচ্ছি। মুক্ত করো ভয়। আমরা কি আসলে সেটা ধারণ করে পড়ছি? আমি কি আসলে সেটা মিন করে করছি? যে মানে কি? মুক্ত করো ভয় মানে কি? আমরা যদি আসলেই সেটা আমাদের মননে, আমাদের শরীরে নিয়ে থাকি তাহলে সেটার অন্যান্য ক্ষেত্রে সেটার প্রভাব কি আমরা দেখি কিনা? এই যে আমরা যে সবাই একত্রিতভাবে গানটা যদি গাইও এই মধ্যবিত্ত পরিসরেই, মধ্যবিত্ত কেন সবচাইতে বেশি উম ঠান্ডা। কোন অর্থে ঠান্ডা? ঠান্ডা মানে প্রতিবাদী না। অন্যায় মেনে নেওয়ার জায়গা থেকে। রবীন্দ্রনাথও যদি সেই ব্যক্তি হন যিনি আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখান। আমরা যদি সিরাজুল ইসলাম রবীন্দ্রনাথকে আমরা জরুরি জায়গাটা দেখি যে ওখানে যেমন উনি একটু চেষ্টা করেছেন রবীন্দ্রনাথকে একটু মার্ক্সবাদী করতে।
যে আমরা কি রবীন্দ্রনাথের মধ্যে মার্সকে আসলে খুঁজে পাই, রবীন্দ্রনাথে কি আমরা মেটেরিয়াল কন্ডিশনস এর ব্যাপারটা কি আমরা আসলে খুঁজে পাই, আমরা কি মাটিকে খুঁজে পাই, এবং আমরা যদি সেই মাটি খুঁজে না পাই তাহলে তো আসলে প্রতিবাদের যেই খোরক সেটা কি আমরা খুঁজে পাবো না। তো এখন সেইখান থেকে তাহলে প্রশ্ন আসে যে তাহলে এই যে আমি আগেও বলছিলাম যে সিস্টেম জাস্টিফিকেশনের ব্যাপারটা, রবীন্দ্রসঙ্গীতের কাজ কি তাহলে হয়ে ওঠে পলায়নের কাজ? যে আমরা যারা হয়তো সমাজ নির্মাণে আরো ক্রিটিক্যাল একটা রোল রাখতে পারতাম, আমরা কি চুপ হয়ে যাই? কারণ আমাদের রাগ, আমাদের ভয়, আমাদের সংকীর্ণতা সবকিছুর জন্য একটা গান রয়েছে যেটা চিন্তা করে আমরা নিজেদেরকে সামলে নিতে পারি। এটা কিন্তু আছে। এটা কিন্তু রবীন্দ্র সাহিত্য সম্পর্কে এই ধরনের একটা ক্রিটিসিজম কিন্তু আছে। অনেক সময় প্রশংসার্থে বলিতে হয়। আপনি জানেন বোধহয় ওই যে একটা গল্প আছে। সেটা হলো ইহুদিদের যখন ওই যে ক্যাম্পগুলো চলছিল, ওখানে মৃত্যুর আগে ওদেরকে রবীন্দ্রনাথের ডাকঘর নাটক সম্ভবত দেখানো হয়েছিল। সো এটা যে মারা যাবে তার আগে একটু শান্ত, শমিত, সমাহিত, হ্যাঁ? যেটাকে আমরা সহন করে নেই আরকি। গ্রহণ করে নেওয়া। এটা একটা আছে। তো সেটা কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে আসলেই আছে। রবীন্দ্রনাথের মধ্যে আছে, মানে বিরহর ব্যাপারটাও একই। আছে। কিন্তু খেয়াল করেন এখন রবীন্দ্রনাথ তো ধরেন কতটা আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে কতটা বলছি কেন? ধরেন আমাদের তো আরো যদি আমরা আর্টিস্টিক প্রোডাক্ট বলি, আমাদের তো আরো ১,০০০ প্রোডাক্ট আছে। আমরা প্রধানত রবীন্দ্রনাথ নিয়ে এবারে কনসার্ন কেন? এটা কিন্তু একটা প্রশ্ন। নজরুলের ব্যাপারটা এখানে এসে পড়ে। তো নজরুল সম্পর্কে যারা দাবি করে তারা কিন্তু আসলে একটু উল্টো দাবি করে যে নজরুল পড়লে নাকি রক্ত গরম হয় ইত্যাদি। আমরা যে প্রচুর উদাহরণ দেখেছি তা না। বিপ্লব সংগ্রামে নজরুলের বাণী খুব ব্যবহৃত হয় এবং আমাদের এই গত অভ্যুত্থানে নজরুলের বাণী ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে, দেয়াল লিখনও হয়েছে এবং রবীন্দ্রনাথও ব্যবহৃত হয়েছে। হয়তো নজরুলের মতো অত ব্যাপক না হলেও ব্যবহৃত হয়েছে। আমরা নিজেরাও, আপনি ছিলেন কিনা, আমরা নিজেরাও শিক্ষকদের যে প্রসেশন হয়েছিল সেখানে রক্ষা গানে গানে নজরুলের গান হয়েছিল। এরকম হয়েছে সব সর্বত্র। কিন্তু আমার ব্যাপারটা হলো এই, আমার কথাটা হলো এই যে ওটা কিন্তু ধরেন আ রবীন্দ্রনাথের সাহিত্যের যেটাকে আমরা বলবো নন্দনতাত্ত্বিক এক ধরনের এসেন্স। এসেন্সটা হলো এই যে রবীন্দ্রনাথ তো বাই ডিফল্ট বিপ্লব বিরোধী। হবেই। মানে এরা শুধু রবীন্দ্রনাথ না, রবীন্দ্রনাথ হলেন, আমি যেটা বলি সেটা হলো রবীন্দ্রনাথ হলেন দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লিবারাল হিউম্যানিস্ট সাহিত্যিকদের একজন। ধরেন আমার সঙ্গে তুলিত হওয়ার মতো পৃথিবীতে এরকম সাহিত্যিক খুব কমই আছেন। আমরা হয়তো টলস্টয়ের কথা বলব। যে কারণে টলস্টয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সঙ্গে একাকার বলে পড়ারও একটা রেওয়াজ আছে। তাহলে ওই যে লিবারাল হিউম্যানিস্টিক যে অ্যাটিটিউড যেটা কি করতে চায়? সঞ্চারিত করতে চায়। যেটা অনুভূতিসমূহ মানুষের সর্বোত্তম বিকশিত রূপ যখন জমা হয় আর্টে এবং ধরে নেওয়া হয় যে এটা সঞ্চারিত হবে জনমানুষের মধ্যে। এখন এই জনমানুষের মধ্যে হয়তো সঞ্চারিত হতো যেটা ইউরোপে হয়েছে। যেখানে মানুষের আর্থিক সচ্ছলতা অর্জিত হয়েছে, যেখানে মানুষের শিক্ষার একটা পর্যায় পর্যন্ত সমস্ত মানুষকে নেয়া গেছে। সেখানে হয়তো এই লিবারাল ডিসকোর্স গুলো সঞ্চারিত আসলেই হয়েছে। আমরা ইউরোপে তার প্রমাণ তো পাচ্ছি। আমাদের এখানে যে হয় নাই তার কারণ হলো আমরা তো আসলে আর্থিক দিক থেকেও সেই পর্যায়ে পৌঁছি নাই। আমরা তো বা শিক্ষার দিক থেকে বিপুল মানুষকে তো আসলে বাইরে রেখেছি। এখন সেই ক্ষেত্রে এটা লিবারাল ডিসকোর্স আসলে এভাবে সঞ্চারিত হওয়া তো আসলে সম্ভবও নয়। আমরা সেটা যদি দাবি করি, চাই, তাহলে সেটা হবে একদিক থেকে ওই সাহিত্যের কাছ থেকে আমাদের বেশি চাওয়া। কিন্তু আমি বলব যে আমরা যারা মিডল ক্লাস মানে একটা অ ক্ষেত্রের মধ্যে আমরা কাজ করি, তাদের তো আসলে রবীন্দ্রনাথের বাই দিস টাইম নানান ধরনের পাঠ তৈরি করে নেওয়া দরকার ছিল, যার মধ্য দিয়ে আমরা কিন্তু প্রান্তে পৌঁছাতে পারবো। মানে এটা কিন্তু রবীন্দ্রনাথের ডিউটি নয়। একদমই তাই, একদম। মধ্যবিত্ত আমরা কি করেছি? এক্সাক্টলি রবীন্দ্রনাথ এখন কথা হলো যে আসলে করে না। এখানে যে আমরা একদম ১ম এ একটা বিরোধের কথা দিয়ে শুরু করলাম এবং পরেও একাধিকবার বললাম। সেই বিরোধটার সঙ্গেই বা টেক্সট হিসেবে রবীন্দ্রনাথের সম্পর্ক কি? এটা তো আমরা করেছি। হ্যাঁ, হ্যাঁ। এটা তো আমরা করেছি। সেটা হয়তো বলা যাবে যে কিভাবে করেছি। কিন্তু যে কথাটা আমি বিশেষ করে বলতে চাইলাম সেটা হলো এই, রবীন্দ্রনাথের মধ্যে এই ১০০ বছর পরে, ১৬৪ বছর পরে কিংবা ১৫০ বছর পরে মধ্যবিত্তকে আকর্ষণ করার মতো অসংখ্য উপাদান আছে। তার সাহিত্যের ধরনটাই সেরকম। আমরা জানি যে রবীন্দ্রনাথ রোমান্টিক কবি, রবীন্দ্রনাথ লিবারেল হিউম্যানিস্ট। আমরা জানি যে রবীন্দ্রনাথ ইমাজিনেটিভ। আমরা জানি যে রবীন্দ্রনাথ
কাজ করেছেন এমন এক সময়ে যখন ভারতবর্ষে আসলে আধুনিকায়নের ব্যাপারগুলো ঘটছিল, এনলাইটমেন্টের এনলাইটমেন্টের ওই ব্যাপারগুলো ঘটছিল। আমি আমার লেখাপত্রে কেতকী কুশারি ডায়সনের একটা অভিজ্ঞতা আমি ব্যবহার করি। ওই যে তার একটা ঠাউস বই আছে খুব মূল্যবান ভিন্ন ধরনের, রঙের রবীন্দ্রনাথ। তো সেখানে তিনি বলছেন যে তিনি যখন ইংল্যান্ডে পড়তে গেছে তখন তাকে লোকেরা জিজ্ঞেস করতো যে এই তোমরা যে এখানে ভারতবর্ষ থেকে এসছো এবং তোমাদের বেশ মডার্ন ইয়াং লেডি বলে মনে হচ্ছে, তো তোমাদের রোল মডেল কারা ছিল যখন তোমরা বড় হয়েছে? তো নিশ্চয়ই সীতা সাবিত্রী এরকম তারা ওই যে পুরাণ থেকে জানে। তো কেতবী লিখছেন যে আমি বলতাম যে আমাদের রোল মডেল ছিল গোরার সুচরিতা এবং ললিতা। তো আমরা জানি যে গোরার প্রেক্ষাপটটা হলো 1870s 80s এবং এটা লেখা হচ্ছে 1909-এ। এবং কেতবী কুশারি ডায়সন লন্ডনে পড়ছেন হলো 50s 60s-এ। তা আমি প্রশ্ন তুললাম যে এটা কি কারণে করতে পারে যে লেট 19th সেঞ্চুরি পার্সপেক্টিভে তৈরি করা দুটো চরিত্র সেটা আবার প্রকাশিত হচ্ছে আর্লি 20th সেঞ্চুরিতে, এবং সেটা মিড 20th সেঞ্চুরিতে একজন খুবই আমরা বলবো একটু ফরওয়ার্ড ধরনের নারী বলছে যে ওই চরিত্র হলো তার রোল মডেল। এটা কি কারণে করতে পারে? এটা যদি আমরা একটা হিস্ট্রিটা নেই তাহলে মধ্যবিত্তের প্যারাডাইমের মধ্যে রবীন্দ্রনাথের যে অসাধারণ অ্যাকসেপ্টেন্স আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। পশ্চিমবঙ্গে অনেক বেশি এবং গভীর, বাংলাদেশে তুলনামূলক কম এবং অপেক্ষাকৃত আবেগী এবং অপেক্ষাকৃত হালকা। কেন বলছি সেটা হয়তো পরে সময় থাকলে বলবো। তো সেটা কেন পাই যেটার একটা ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারবো। আমরা খেয়াল করবো যে রবীন্দ্রনাথ কাজ করছেন এমন এক সময়ে যখন ধরা যাক আমরা লিটারেচারের উদাহরণ হিসেবে যদি বলি, বঙ্কিমের যুগ শেষ হয়েছে, মানে এটা কোট আনকোট কনজারভেটিভ একটা পর্ব পার হয়ে যাচ্ছে, এবং তার আগে আমরা মধুসূদনদের যুগ পার করেছি, যেটা ছিল হলো লিবারালিজমের প্রতি কাছা খোলা সমর্থনের একটা যুগ। তারপর আমরা কনজারভেটিভ একটা সময় দেখলাম, এবং রবীন্দ্রনাথ বলতেই হবে ব্যক্তি হিসেবে সৌভাগ্যবান, তিনি এমন এক সময়ে বড় হচ্ছেন যখন এই পর্বগুলো পেরিয়ে ভারতবর্ষের মধ্যবিত্তের একটা আধুনিকায়নের পর্ব চলছে। তার ব্যাপারগুলো অপেক্ষাকৃত স্যাটেলড হয়েছে যে পশ্চিম থেকে সে কর্তৃক নেবে, সে ভারতকে কর্তৃক যোগ করবে, এবং আমরা দেখবো যে এই যে ভারত এবং পশ্চিম এই দুটোর একটা অসাধারণ কম্বিনেশন পশ্চিমা লিবারেল হিউম্যানিজমের সঙ্গে মিলে রবীন্দ্রনাথের সাহিত্যটা তৈরি করছে। ফলে এই ব্যাপারটা কিন্তু আসলে ওই যে মধ্যবিত্তের ওই যে অংশটা যে লিবারালিজম এমার্জেশন, হ্যাঁ, এবং একই সঙ্গে আধুনিকায়ন সে পশ্চিমকে চায়, আবার একই সঙ্গে ইন্ডিয়াননেস যেটা অসাধারণভাবে মিশেছে রবীন্দ্র সাহিত্যে। হ্যাঁ, রবীন্দ্রনাথকে আসলে এইভাবে আপনি প্রত্যেকটা অংশ তকুরিগুলো পড়তে পারবেন। সো এই যে কম্বিনেশনটা এর মধ্য থেকে তার কিন্তু সুচরিতা ললিতা চরিত্রটা তৈরি হচ্ছে। ফলে অনেক পরে এসে একজন বলতে পারছে, যেহেতু ওর মধ্যে একটা মডার্নাইজেশন প্রসেস ক্রিয়াশীল ছিল, ফলে অনেক পরে একজন বলতে পারছে যে এই দুই মেয়ে আমার রোল মডেল, যেটা রবীন্দ্রনাথের চরিত্র। তার মানে কি রবীন্দ্রনাথের সাহিত্যের আমরা যদি একটা বিষয়গত অনুসন্ধান করি কিংবা তার অ্যাস্থেটিক্যাল প্রকাশটা যদি আমরা ধরি, তাহলে আমরা ধরবো যে আমরা বলবো, আপনার কথা ধার করেই বলছি, যে বিপ্লব বিরোধী ইভলিউশনারি একটা অনুমান বা ইমাজিনেশনের মধ্যে জীবন যাপন করা এবং খুব বেশি ভেজাল না চাওয়া, এই ধরনের মানুষের জন্য তো আসলে বিস্তর রসদ রবীন্দ্র সাহিত্যের মধ্যে আছে। ফলে সে যেটা গ্রহণ করেছে, আমি এটাকে সংস্কৃতি হিসাবে খুবই মানে অভাবনীয় নয়, একটা ভাবনীয় ব্যাপারই বলবো, যেটা ভাবা যায়, যেটা হওয়া উচিত। আর আরেকটা জিনিস যদি দেখেন, তার ভ্যারাইটিটা দেখেন। আমরা জানি যে রবীন্দ্রনাথ ভ্যারাইটির দিক থেকে তো আসলে পৃথিবীতে প্রায় অনন্য, অ্যাকসেপ্টেড। তো এই যে ভ্যারাইটিটা, সেটাও কিন্তু একটা ব্যাপার। আপনি গল্প পড়ছেন, আপনি উপন্যাস পড়ছেন, আপনি কবিতা পড়ছেন, আপনি প্রবন্ধ পড়ছেন, ইত্যাদি ইত্যাদি। এবং একই সঙ্গে আপনি দেখেন পারফরমেন্সটা, মানে যেটা রবীন্দ্রনাথকে আসলে ইনএভিটেবল করে ফেলেছে মিডল ক্লাসের কাছে, সেটা কিন্তু পারফরমেন্স। আপনি গানের কথা বললে কিন্তু ওয়াই নট নৃত্য নাট্য, করে পারা এই যে গান তার মানে আমরা যদি পারফরমেন্সের একটা যদি খুবই অ্যাডভান্স লেভেল কল্পনা করি, তাহলে আপনার রবীন্দ্রনাথের মধ্যে এটা যেভাবে পাবেন সেটারও কিন্তু তুলনা পৃথিবীতে খুব বিরল। ফলে মধ্যবিত্ত শ্রেণীটাকে আমরা এবং শেক্সপিয়ারের কথাই মনে করতে পারি। শেক্সপিয়ারের তো ভ্যারাইটির ক্ষেত্রে না, কারণ শেক্সপিয়ারের মানে পারফরমেটিভ কিন্তু রবীন্দ্রনাথ ধরেন আপনার এমন কেউ উনি বা ও ইন্ডিক্সে পড়ে গেছি। তারপরে বলতে হচ্ছে যে একদিকে তার অ্যাস্থেটিক্যাল পার্সপেক্টিভ, একদিকে তার থেমেটিক পার্সপেক্টিভ, একদিকে লিবারেলিজম ও মডার্নাইজেশন,
যেটা ওয়েস্টার্নাইজেশন আর ইন্ডিয়ানাইজেশন, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা আপনারা কার মধ্যে পাচ্ছেন না। বড় লেখক কিন্তু বাংলা সাহিত্যে অনেক আছে, বড় লেখক বাংলা সাহিত্যে অনেক আছে। রবীন্দ্রনাথের মাপের না হলো অনেক আছে, জীবনানন্দ অনেক বড় কবি। কিন্তু আমাদের জীবনানন্দ সম্পর্কে এইভাবে ভাবি না। না ভাবার কারণটা কি? না ভাবার কারণটা হলো যে মিডল ক্লাস যে বিচিত্র রূপে আসলে সাহিত্যকে কনজিউম করতে চায়, আর্টকে কনজিউম করতে চায়, তার তো ধরন আছে। সেই ধরনের মধ্যে অনেকগুলো আছে পারফরমেন্স, যেটা আপনি বলছেন যে দেখতে চায়। হয় সে পারফর্ম করতে চায় না, পারফর্ম করতে চাইলেও সুযোগ আছে, সে দেখতে চায় তাও সুযোগ আছে, একটা রেপ্লিকা কিংবা একটা ছবি কিনে দেয়ালে টাঙাবে তারও সুযোগ আছে। তার মানে এই যে অল পারভেসিভ ওয়ার্ক কিন্তু ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্র সাহিত্যে আছে। দি ভেরি কোশ্চেন ইজ দ্যাট আপনি আপনার কালে এই ব্যাপারটাকে কিভাবে রিপ্রোডিউস করছেন। আই থিঙ্ক আমাদের আসলে খুব মনোযোগ দিয়ে দেখা উচিত যে আমরা রবীন্দ্রনাথকে তো সেন্ট্রাল ক্যারেক্টার বানালাম। ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে আলোচনা, বড় রবীন্দ্রনাথ বিরোধিতা করেছে, ঠিক আছে। আমরা যে কিভাবে আমরা ওনাকে রেলেভেন্ট রাখি। তারপরে সাম্প্রদায়িকতা সম্পর্কে আলোচনা করে রবীন্দ্রনাথ মুসলমান নিয়ে লেখে নাই। মানে আপনি তো আছেন, আবার আরেক পক্ষ বলছে যে না রবীন্দ্রনাথ মুসলমান নিয়ে লিখছে, তখন মুসলমানের গল্পের কথা বললো, ঠিক আছে। দুইটাই হাস্যকর, বলছে দুইটাই সমান হাস্যকর। কিন্তু আমার আমার মনে হয় আপনার ওই কথাটাই আসলে ফিরে যাওয়ার মতন যে রবীন্দ্রনাথ দিয়ে গেছেন যা দেওয়ার। হ্যাঁ, সেটার বিচার অ্যাজ এ পার্সোনালাইজড, হ্যাঁ। তো এখন মানে যারা টেক্সচুয়াল অ্যানালিসিস করে ওই হিস্টোরিক্যাল ওই একটা জায়গা, কিন্তু আমরা যারা ধরেন আমাদের বাংলাদেশে রবীন্দ্রনাথ বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বোঝার চেষ্টা করছি, আমাদের তো সেই জায়গাটাতে ফিরতে হবে যে আমরা কোন রবীন্দ্রনাথকে নিলাম, কোন রবীন্দ্রনাথ আমাদের জন্য প্রযোজ্য, আমাদের সাথে কোন কথা রবীন্দ্রনাথ বলে এবং কোন কথাগুলো বলে না সেগুলোকে আমরা নেই না। কারণ একটা জিনিস যেটা আমার মনে হয় বুঝতে পারেন, আপনি পার্থক্যের কথা বলছিলেন পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গের ওই একটা জায়গা থেকে, যে এই জিনিসটা তো ঠিক যে আম পশ্চিমবঙ্গে যারা রবীন্দ্র চর্চা করে বা রবীন্দ্রসঙ্গীত শেখে তাদের মধ্যে অনেকেই কিন্তু পুজোয় গান গাওয়ার জন্য শেখে। আমাদের দেশে কিন্তু সেটা না। যে এখানে যে এই ব্যবহারিক দিক দিয়ে, প্র্যাকটিসের দিক দিয়ে যে এই পার্থক্যটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। হ্যাঁ? যে এই যে যার যার কারণে আমরা যখন শুনি যে মানুষজন বলছে আমাদের দেশে যে না রবীন্দ্রনাথ তো হিন্দু রবীন্দ্রনাথ। হ্যাঁ, সেটা ভুল তো অবশ্যই। কিন্তু আমরা প্র্যাকটিসের জায়গায়, চর্চার জায়গায় কিন্তু আমরা দেখি যে আমাদের পাশের দেশের আ হিন্দু সম্প্রদায় ধার্মিক কারণেই রবীন্দ্র চর্চাটা করছে। তো সেটার একটা প্রভাব তো পড়বেই এই ডিসকোর্স এই ডিসকোর্স এ, এই যে আমরা যে কিভাবে নিচ্ছি সেই একটা জায়গা থেকে। কিন্তু একইভাবে আমার মনে হয় যে যেটা সুন্দর জিনিসটা হচ্ছে যে আমাদের দেশের রবীন্দ্র চর্চা কিন্তু ধার্মিক ব্যাপারটা থেকে দূরে সরে এসেছে। এটা হিন্দু ধর্মের ব্যাপারেও তাই। আমাদের দেশে যারা হিন্দুরাও গানটা শেখে তারা যে ধার্মিক একটা হ্যাঁ, আগ্রহের সেটা না। হ্যাঁ, তারাও গানটা শিখতে চায় বলে, চর্চাটা করতে চায় বলে যে এই সেপারেশনটা করতে পেরেছে। কিন্তু ওই একই কারণেই তখন আমি ধরেন অ্যানালিটিক্যাল জায়গা থেকে যদি দেখি, তাহলে আমার মনে হয় বলতে হয় যে আমরা রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গানেই সর্বজনীন রবীন্দ্রনাথকে পাই। হ্যাঁ? যে কোন রবীন্দ্রনাথকে নিলে আমরা আসলে আ সবার কথা বলি। হ্যাঁ? যে প্রান্তিক হোক বা না হোক, গ্রাম পর্যায়ে হোক বা না শহরে হোক বা যাই হোক, প্রকৃতি পর্যায়ে গানেই কি এই সবার হয়ে উঠতে পারে রবীন্দ্রনাথ। এন্ড এই ব্যাখ্যাটা যদি আমরা আ প্রসারিত রাখতে পারি, হ্যাঁ? তে তাহলে কি আমরা ভাবতে পারি যে রবীন্দ্রনাথকে মানে নট দ্যাট এটা আমাদের কাজ। আমাদের কাজ না যে রবীন্দ্রনাথকে তুলে ধরা, আমরা বা সব জায়গায় পৌঁছে দেওয়া। সেইভাবে আমরা যদি নিজেদেরকে নাও দেখি, কিন্তু সম্ভাবনা তো সেইখানেই যে য এই যে রবীন্দ্রনাথের মতন একজন, তার কাজ কেন আমাদের দেশের লোকেরা জানবে না? হ্যাঁ? তো এখানে একটা শিক্ষাগত একটা সমস্যা। হ্যাঁ? যে আছে। ধরেন পাঠ্যপুস্তকে তো ব্যাপকভাবে পড়ানো হয়। মানে পাঠ্যপুস্তকের কথা যদি বলেন, তাহলে আপনি বলতে পারেন যে বাংলাদেশের মিডল ক্লাস, যার এক্সপ্রেশনটা আমরা বলি রাষ্ট্রে, সে রাষ্ট্র কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা করেছে। হ্যাঁ, আমি মিডল ক্লাসের কথা বলছিলাম। আমি মিডল ক্লাসের বাইরের কথাটাই বলছি। ধরেন পাঠ্যপুস্তকের ব্যাপারটা কিন্তু মিডল ক্লাসের বাইরে পর্যন্ত পৌঁছে। আপনি কিন্তু কবিতার সঙ্গে পড়ে যেতে হচ্ছে কিন্তু। সে 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এবং যারা পরে বিএ ক্লাসে পড়ে তারাও রবীন্দ্রনাথ কিন্তু পড়ছে, মানে প্রাইমারি পরিচয়টা হচ্ছে। দ্য ভেরি কোয়েশ্চেন ইজ দ্যাট এটা, এই পরিচয়টা লিভিং হচ্ছে কিনা? এটা কি পরিচয়? লিভিং মানে চাপিত জীবনের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করছে কিনা। ধরেন পশ্চিমবঙ্গের ব্যবহারের ক্ষেত্রে আপনি তো পুজোর কথা বললেন, এবং আপনার সঙ্গে আমি একটা ছোট্ট ইয়ে করে রাখি, একটু ভিন্নমত প্রকাশ করে রাখি।
আমি কিন্তু রবীন্দ্রনাথকে হিন্দুই মনে করি এবং আমি মনে করি রবীন্দ্রনাথ হিন্দু বলেই রবীন্দ্রনাথ এত বড়। মানে এটা আমার কাছে কোনো সমস্যা নয়। এমনকি রবীন্দ্রনাথ আসলে অনেকে বলে রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিল। যেহেতু আমি রবীন্দ্র বলি আগে যেমন বলেছিলাম যে আমি একজন রবীন্দ্র ব্যবসায়ী এবং প্রফেশনাল কাজেই আমাকে রবীন্দ্রনাথ অনবরত পড়তে হয়। তো রবীন্দ্রনাথ পড়া থেকেই আমি বলছি যে রবীন্দ্রনাথ ব্রাহ্ম বলে অনেকে, উইচ ইজ ইনকারেক্ট। যারা গোরা ভালো করে পড়েছে এবং গোরার কয়েক বছর পরে লেখা আত্মপরিচয় ভালো করে পড়েছে, আমি এগুলো প্রত্যেকটাই ক্লাসে পড়াই। ফলে ক্লাসে পড়ালেই যে খুব ভালো পড়া হবে সেটা নয়, কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়ার আমার রিপিটেড দিয়ে পড়ার সুযোগ হয়েছে। যারা কেবল এই দুটো বই রচনা পড়েছে তারাই বুঝবে যে কিভাবে রবীন্দ্রনাথ বৃহত্তর হিন্দু সমাজের সঙ্গে সম্পর্কিত হওয়ার আন্তরিক ইচ্ছায়, এবং সেই বৃহত্তর সমাজ মানেই হলো আসলে মানে একটা রাজনৈতিক সমাজ। গোরা তো একটা রাজনৈতিক প্রকল্প এবং আত্মপরিচয় একটা রাজনৈতিক প্রকল্প, যেখানে তিনি ব্রাহ্মদের যে খুবই সংকীর্ণ কিন্তু খুবই এলিট, রবীন্দ্রনাথ এখানে পরিষ্কার করে নিচ্ছে খুবই এলিটিস্ট, খুবই ওয়েস্টারাইজড, যেখানে বলা হচ্ছে যে খ্রিস্টানি চালা ব্রাহ্মকে বলা হচ্ছে, এবং এগুলো বলা হতো তখন, রবীন্দ্রনাথ সেগুলো লিখছেন। এবং তিনি এখান থেকে বেরিয়ে যে একটা বৃহত্তর হিন্দু সমাজের সঙ্গে কোন কোন যুক্তিতে সম্পর্কিত হচ্ছেন এই ব্যাপারগুলো কিন্তু ডিটেল বর্ণনা করেছে। না, না, এটা এটা এখানে মানে এটা ডিসএগ্রি করার মতো না। কিন্তু এখানে ওই একটা জায়গা থেকে যে মানে রবীন্দ্রনাথের বড় হওয়াটা তো আসলে হিন্দু সমাজেই বড় হওয়া, হিন্দু পরিবারে বড় হওয়া। এখন উনি এক পর্যায়ে এসে যখন উনি বলছেন যে আমি এই ধর্মটা বাদ দিয়ে আমি এখন ব্রাহ্ম হব, ব্রাহ্ম সমাজে আমি পদার্পণ করছি, সেটা তো সুস্বাস্থ্যকর ব্যাপার না। বললেই তো হলো না। আপনি যে আপনার এই জাবিত্ব জীবন আপনাকে যেভাবে প্রভাবিত করে, আপনি যেভাবে বেড়ে উঠেছেন, আপনি তো নিজেও আসলে ঠিক জানেন না কোন কোন জিনিসগুলো হিন্দু আপনার মধ্যে, না বড় হওয়ার এই যে সমাজ সংস্কৃতির ব্যাপার তো ঠিক সেটাই। আমরা তো আলাদা আলাদা ভাবে পাই না। তো সেই দিক থেকে বেশ সচেতনভাবে তিনি চেষ্টা করছে। তিনি মানে এটাও ধরেন তিনি ব্রাহ্ম পরিবারে জন্মেছিলেন এবং সেই কালচারের মধ্যে ছিলেন, সম্পাদক ছিলেন। তো সেটা তো একটা হিন্দু ব্যাপার আছেই। কারণ রামমোহন তো আসলে হিন্দু থেকে ব্রাহ্ম ধর্মকে বাইরে ঘোষণা করেন। ওরা তো করেনি। সেটা আমি সেই না, ওই রিকনসিডারটাও যে সেটা তো আমি আরো গভীরতর অর্থে বুঝছি। কথাটা আমি আরো গভীরতর অর্থে বলছি। এটা ঠিক হিন্দু রিলিজিয়ান কিংবা ব্রাহ্ম রিলিজিয়ান কিংবা মুসলিম রিলিজিয়ান এই অর্থে না। আমি বলছি যে যারা রবীন্দ্র সাহিত্যে আসলে একটু গভীরভাবে পড়ে তারাই বুঝতে পারবে। ফর এক্সাম্পল নীরদ সি চৌধুরী, ধরেন নানান ধরনের বিতর্ক থাকলেও নীরদ সি নিশ্চয়ই রবীন্দ্রনাথের একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষ্যকার। তো তিনি যেমন রবীন্দ্রনাথের ঈশ্বর এটা নিয়ে একটা দুর্দান্ত প্রবন্ধ হয়েছে যে হাউ হে ইমাজিন বেসিক্যালি। এটা আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই ঈশ্বর চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি তুমি নিয়ে যে অসাধারণ সব বই লেখা হয়েছে। আর সর্বশেষ আমাদের রণজিৎ গুহ লিখেছেন এই অসামান্য থিসিস, কবির নাম ও সর্বনাম ইত্যাদি। তো আমরা তো রবীন্দ্র সাহিত্যে এই চরিত্রের গুরুত্বটা জানি। তার একটা ফিলোসফিক্যাল কিংবা মেটাফিজিক্যাল একটা আলাপ হবে যে এইটার উৎসটা কি, তার শেপটা কি, তার অ্যাট্রিবিউটসগুলো কি, তার ইনগ্রেডিয়েন্টস বা উপাদানগুলো কি। তো নীরজ চৌধুরী সেটা ব্যাখ্যা করছে, ব্যাখ্যা করে তিনি দেখছেন। আরেকটা হলো যে এটা আমাকে সলিমুল্লাহ খান বলেছেন, একটু চমকে উঠেছিলাম। এর আগে আমার এই ধারণাটা ছিল না। আমরা সবাই জানি যে সলিমুল্লাহ খান ভেরি ক্রিটিক্যাল অবশ্য রবীন্দ্রটা, কিন্তু তিনি আমাকে হঠাৎ করে বললেন যে রবীন্দ্রনাথ হলেন অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান ফিলসফির সর্বশ্রেষ্ঠ আধুনিক ভাষ্যকার। ব্যাপারটা আমার আগেই হয়তো আন্দাজ করা উচিত ছিল, কিন্তু আমি যে কোনো কারণে আগে কখনো ভাবিনি। উনি বলার পর আমি চমকে উঠলাম, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে কানেক্ট করলাম যে এটা খুব গভীর ব্যাপার। ফলে ওই যে আমি যেটা হিন্দু কথাটা বললাম, এটা ঠিক সিলি রিলিজিয়ন অর্থে নয়, যদি রিলিজিয়নও বটে, কিন্তু একই সঙ্গে পুরো ব্যাপারটা কিন্তু ধরেন একজন মানুষ যেভাবে হয়ে ওঠে। রবীন্দ্রনাথ তো আর আসমান থেকে হয় না। এটা তো তার একটা মাটি আছে, তার একটা সময় আছে, তার একটা জনগোষ্ঠী আছে, তার একটা ইতিহাসের পার্টিকুলার জাঞ্জার আছে, পয়েন্ট আছে যেখান থেকে রবীন্দ্রনাথ জন্মাচ্ছে। যেটা আমি বললাম যে মডার্নাইজেশন এবং ইন্ডিয়ানাইজেশন, ইন্ডিয়ান হিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মীমাংসা আসলে রবীন্দ্রনাথের ক্ষেত্রে ঘটেছে। তো এই অর্থে আমি কথাটা আসলে ব্যবহার করলাম। এবং পশ্চিমবঙ্গের রবীন্দ্র পাঠ যে অত্যন্ত গভীর, ওদের তো আসলে একটা হলো যে একটা হতাশার জায়গা থেকে তারা পুরনো বাঙালিত্বকে স্মরণ করে, যেটা স্বর্ণযুগ ছিল। সেটার মধ্যে স্বভাবতই রবীন্দ্রনাথ সবচেয়ে বড় জায়গা পায়, সত্যজিৎ রায় এর পরের জায়গাটা পায়। এবং আমি কলকাতায় যে বিভূতিভূষণ নিয়ে আলাপ করতে গিয়ে বলেছিলাম যে আপনারা যে ভঙ্গিতে বিভূতিভূষণ পড়েন,
এবং আমি যে ভঙ্গিতে পড়ি যেটা কিন্তু খুবই আলাদা। আপনাদের এই পড়ার মধ্যে একটা অতিরিক্ত ইন্টিমেট, খুব অন্তরঙ্গ প্যাশন আছে। সেটাকে আমি মূল্য দিতে চাই। কারণ তার ভিতর থেকে অসাধারণ সব পাঠ উঠে আসে। এটা কিন্তু রবীন্দ্র পাঠের ক্ষেত্রে কিন্তু কলকাতার লোকরা অমতো পরিচয় দিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন রণজিৎ গুহ এই বেটা যে এই ৮০ বছর বয়সের পরে, ইনফ্যাক্ট ৯০ প্রায়, তখন যে কবির নাম ও সর্বনামের মতো বই লিখছে, এটা কিভাবে আসে? এটা তো সারা জীবন বিদেশে ছিল। মানে ওর যদি অ্যাটাচমেন্টের মাত্রাটা ওই লেভেলের না হতো, ইম্পসিবল কারো পক্ষে। সুতরাং ওই যে হিন্দু কথাটা আমি ব্যবহার করছি, এই কথাটা যদি আমি একদম স্রেফ গালি অর্থে আমরা যেই শব্দ ব্যবহার করি, ওটা হিসেবে না দেখি, তাহলে আমার কাছে হিন্দু কথাটা কিন্তু রবীন্দ্রনাথের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যে একদম তার হিস্টোরিক্যাল ভ্যাসেস, তার ফিলোসফিক্যাল ভ্যাসেস, তার কালচারাল ভ্যাসেস, অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে 19th সেঞ্চুরিতে যেই পদ্ধতিতে কলকাতায় ওয়েস্টার্নাইজেশন, মডার্নাইজেশনের একটা নতুন ফর্ম এবং ডেফিনিটলি লিবারাল হিউম্যানিজমের নতুন গ্রুপ যেভাবে এখানে হয়েছে, ওটা তো কমপ্লিট একটা হিন্দু প্যারাডাইমের মধ্যে হয়েছে। ফলে ওই ব্যাপারটাকে তো আমার আসলে ওভারলুক করার কোনো দরকারও নেই। যদি আপনি এটাকে গালি অর্থে ব্যবহার না করেন, ডেফিনেটলি আমি সেটা করছি না। আমি এটাকে বরং ট্রেজার অর্থে ব্যবহার করছি। এটা সম্ভব। ওটার ভিতর থেকে উঠে আসা কিছু। ঠিক আছে? তো আমাদের এখানে যে বিতর্কটা হয়, সেই বিতর্কটা আসলে সিলি বিতর্ক। সেই সিলি বিতর্ক হলো সে বলছে যে রবীন্দ্রনাথ হিন্দু, যে মুসলমান নিয়ে লেখেন। আর মুসলমান নিয়ে লিখতে হবে কেন? তো শেক্সপিয়ার মুসলমানদের নিয়ে লেখেন, এই জন্য তুই শেক্সপিয়ার পড়তে পারিস না? তাই না? মানে আপনি তো বিতর্ক করবেন কোন লেভেলে, সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তা আপনি যদি তার সাহিত্যকর্ম বিশ্লেষণ করেন এবং সেখানে যদি তার মেটাফিজিক্যাল অর্থে, ফিলোসফিক্যাল অর্থে আপনি যদি উপকরণগুলো ব্যবহার করেন, তাহলে এখানে হিন্দু কিংবা ব্রাহ্ম তাতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমি অন্য যে কথাটা বলছিলাম, আমি বোধহয় একটু বেশি সময় নিয়ে যাচ্ছি, কিন্তু অসুবিধা নেই। আমাদের সময় আছে হাতে। আ আমি অন্য যে কথাটা বলছিলাম, সেটা হলো রবীন্দ্রনাথের কিন্তু প্রচুর পর্ব, প্রচুর অংশ আমরা আসলে অব্যবহৃত রেখে দিয়েছি। পশ্চিমবঙ্গেও ব্যবহারটা কম্পারেটিভলি কম হয়েছে। আমাদের এখানে আরো কম, কিংবা আমি বলবো আসলে গুরুত্বপূর্ণ সন্দর্ভের পরিমাণ হাতে গোনা। আমি হাইয়েস্ট ৪-৫টাকে গুরুত্ব দেই। একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমি ব্যক্তিগতভাবে আশা করছি এটা নিজের কথা বললে আপনারা খুব মাইন্ড করবেন না। আমি রবীন্দ্রনাথের ভাষা বিষয়ক ২টা বই নিয়ে পিএইচডি করেছি। মানে পিএইচডি এটা অন্তত অর্ধেক এটা নিয়ে করা। তো সেখানে দেখেন গোলমালটা কোথায় ঘটে। তা আমরা বলেছি, এবং এটা আমার কথা না, সবাই বলে যে রবীন্দ্রনাথ ভাষাবিজ্ঞানী হিসেবে আপনি যদি স্ট্রাকচারাল অর্থে ভাষাবিজ্ঞানী শব্দটা ব্যবহার করতে না চান, কোনো আপত্তি নেই। কিন্তু ভাষা বিশ্লেষক হিসেবে অসমান। খুবই ক্রিয়েটিভ, খুবই কাজের এবং খুবই পরিশ্রমী। প্রচুর তথ্যপত্র নিয়ে কাজ করেছেন, এটা বিস্ময়কর। রবীন্দ্রনাথ আসলে কি প্রস্তাব করছেন? রবীন্দ্রনাথ প্রস্তাব করছেন যে সংস্কৃতায়িত যে সাধুগোত্র আমাদের এখানে কলোনাইজেশন প্রসেসের মধ্যে আসর গেড়েছে, সেটা একদিকে কৃত্রিম, আরেকদিকে জনবিচ্ছিন্ন, এবং সেটা বাংলা ভাষার যে স্বভাব, সেই স্বভাব থেকে এটাকে বিচ্যুত করেছে। তাহলে এমত অবস্থায় আমাদের একটা রিগোরাস প্রসেসের মধ্য দিয়ে যাওয়া উচিত, যে প্রসেসের মধ্যে ১ নাম্বার যে আমি বাংলা ভাষার স্বভাবটা আবিষ্কার করব। ২ নাম্বার আমি এর যে ব্যবহারগত, বিশেষ করে সাহিত্যিক ব্যবহারগত দিক থেকে ওটার ওই জনবিচ্ছিন্ন রূপটা থেকে সরে গিয়ে আমরা জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করব। রবীন্দ্রনাথ বলছে আমি নিজে পারি নাই। রবীন্দ্রনাথ বলছে আমি চেষ্টা করেছি, কিন্তু আমি নিজে পারি নাই, কারণ আমার বড় হওয়াটা আসলে ওই ভাষার মধ্যে। হ্যাঁ? এবং তিনি এই ভাষার নাম দিয়েছেন প্রাকৃত বাংলা। একদম পরিষ্কারভাবে রবীন্দ্রনাথ সারা জীবন এই প্রাকৃত বাংলা তত্ত্ব প্রচার করেছে। এখন খেয়াল করেন, আমরা রবীন্দ্রনাথকে এত সেল করি, কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে রবীন্দ্রনাথের এই অসাধারণ ভাষা থিসিস কার্যকর হয় নাই কেন? আমরা ভুলে যাই, আমরা জানিও না বেশিরভাগ ক্ষেত্রে। না, যারা জানে, ধরেন আমি উদাহরণ দিচ্ছি, আমার থিসিস আমি লিখেছি যে সুনীতিকুমার চট্টোপাধ্যায় এবং সুকুমার সেন, হ্যাঁ, এক্সট্রিমলি সেলিব্রেটেড লিঙ্গুইস্ট অ্যামং বেঙ্গলি পিপল। ওরা লেখে না কেন এই ধরনের ব্যাকরণ? তো সুকুমার সেন লিখছে যে আমরা যদি লিখতাম লোকে আমাদেরটা নিত না। তারপর আমি লিখলাম যে সুকুমার সেনের এই কথাটা আসলে গ্রহণযোগ্য নয়, কারণ নেয়ার দরকারটা কি? তিনি এটা লিখতেন, দেখতাম হলো। নিজে তো পরে। ঠিক আছে, আমি কোন বিষয়ে ইঙ্গিত দিচ্ছি আমরা এটা খেয়াল করেন। মানে রবীন্দ্রনাথ নিজে এলিট, রবীন্দ্রনাথ নিজে হায়ার ক্লাস লোক ছিলেন, রবীন্দ্রনাথ নিজে ওয়েস্টার্নাইজড,
রবীন্দ্রনাথ নিজে লিবারেল হিউম্যানিস্ট এক্সপ্রেশনের একটা চূড়ান্ত উদাহরণ। ইনফ্যাক্ট একটা উদাহরণ হিসাবে তো পশ্চিমও তিনি সেলিব্রেটেড ছিলেন, এক ধরনের উদাহরণ হিসেবে, কিন্তু আমাদের কাছে তিনি আসলে একটা অ্যাপিটো। ঠিক আছে, তার চেয়েও কিন্তু বড় কথা হলো পরবর্তীকালে তারা যে কনস্ট্রাকশন করছে সেটা কি পরিমাণে এলিটিস্টিক। তিনি নিজে বলছেন যে এই ভাষা কলোনাইজড, এই ভাষা এলিট, এই ভাষা জনবিচ্ছিন্ন। নট অনলি দিস, এই ভাষা বাংলার যে স্বভাব সেটা থেকে অনেক দূরে চলে গেছে। ঠিক আছে, এবং তিনি ব্যাকরণ প্রস্তাব করছেন 1938 সালে মরার মাত্র 2 বছর আগে। এই ভদ্রলোক একটা ছোট কিন্তু পূর্ণাঙ্গ বই লিখছেন। 100 বছর পার হয়ে গেল, আমরা তো ভাষা সম্পর্কে সেই ধরনের সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের ডিকশনারিগুলো সেরকম নয়, ব্যাকরণ সেরকম নয়, আমাদের উচ্চারণবিধি সেরকম নয়। পশ্চিমবঙ্গ হয় না, আমাদের কেন হয় না? আমরা বরং এই ক্ষেত্রে রবীন্দ্রনাথকে মান্য করি নাই, আমরা এলিটিস্টিক ঢঙে গেছি। মাই পয়েন্ট ইজ দ্যাট, আপনি আপনার প্রসঙ্গ বলবার পরে যে আসলে আমরা রবীন্দ্রনাথকে শেষ পর্যন্ত আমাদের মাপে তৈরি করে নিয়েছি। আমি হয়তো পরে সময় থাকলে অন্য এলাকার উদাহরণও দেবো, কিন্তু আমরা আমাদের মাপে তৈরি করে নিয়েছি। তার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু এই ভাষা সংক্রান্ত ডিসকোর্স। ঠিক আছে, ফলে আপনি গানের কথা বললে আমি বলছি আরো অনেকগুলো ক্ষেত্র কিন্তু আছে যেখানে এই ঘটনাটা ঘটেছে। মানে আমরা কিভাবে রবীন্দ্রনাথকে অপেক্ষাকৃত জনশব্দ আমরা করতে পারি, ব্যবহার্য করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আপনি বলতে বলতে আমি ভাবছিলাম যে আরো কিছু উদাহরণও দেওয়া যায় সামাজিক আমাদের চর্চার মধ্য দিয়ে, যেমন আমাদের ধর্মনিরপেক্ষতা যে বয়ানে আসে, এই সেকুলার রাজনীতি যে বয়ানে আসে, সেখানে এই যে আমরা এই বাঙালিত্ব যে কোনো এক কারণে ধর্মের বিপরীত হয়ে যে হাজির হয়, হ্যাঁ, যে এবং এখানে যে একটা প্রগতিশীলতা রূপরেখা অন্তত ছিল, এই যে আপনার কথার রেশ ধরে পেয়েছি যে একটা সম্ভাবনা ছিল যে আমরা কিভাবে ডিকনস্ট্রাক্ট করতে পারি, আর কিভাবে এই যে এই জনবিচ্ছিন্নতাটাকে এড়াতে পারি অথবা সেটাকে মোকাবেলা করতে পারি। যে সেইটা কেন হলো না তার একটা জায়গা আমি বোধ করি যে সেকুলার রাজনীতিটা, হ্যাঁ, যেখানে এই দেশ ভাগের পর এবং আমাদের নতুন দেশ গড়ার পর এই যে বিভাজনের রাজনীতিতে আমরা পড়ে গেলাম, যেখানে প্রগতিশীলতা মানেই হয়ে গেল কিভাবে ধর্মের বিরূপকে মুছে ফেলা যায়, হ্যাঁ, যে এবং সেখানে একটা জাতীয়তাবাদী লিমিটেশন হয়তো বলা যায়, যেটা একটা লিমিটেশনটা এক অর্থে ন্যাশনালিস্ট, লিমিটেশনটা আরেক অর্থে সেকুলার। কিন্তু সেকুলার তাহলে মানে কি আমাদের দেশে? যে আমরা এই ভারতবর্ষে আমরা সেকুলারিজম বুঝতে যদি মনে করি যে সকল ধর্মের চর্চা চলবে, যেটা এক ধরনের বিপরীত পশ্চিমা দেশগুলোর থেকে, যে যেখানে রয়েছে যে আমরা কোনো ধর্মকেই আলাদাভাবে কোনো এরাদোষা সম্পদ করব না। এখানে হচ্ছে কি আমরা সবগুলোরই একটা সমতা অন্তর্ভুক্তিমূলকতা এগুলো মেনটেন করি। হ্যাঁ, যে ওটাও এক ধরনের সমতা, এটা আরেক ধরনের সমতা। কিন্তু এই যে করতে গিয়ে আমরা সবগুলোকে নিব, এখানে সেকুলারিজম নিব, কিন্তু এটাকে করতে গিয়ে এই যে একটা আমরা দ্বন্দ্বে চলে আসি যে বাঙালিদের মধ্যে হিন্দু পরিচয়ের যে স্বাভাবিক অবস্থান এবং মুসলমান পরিচয়ের অস্বাভাবিক অবস্থান, বিপরীতমূলক একটা ওইভাবে দেখা যে কেন একটা ধর্মের সাংস্কৃতিক চর্চা, কারণ ধর্ম তো এক ধরনের সংস্কৃতি, যে একটা ধর্মের সাংস্কৃতিক চর্চা কেন এই ধারণার সাথে সম্পৃক্ত হতে পারে কিন্তু আরেকজনেরটা পারে না। কেন আমরা যে রবীন্দ্রসঙ্গীত পুজোয় গাই সেটা সমস্যাজনক না, কিন্তু একইভাবে আমরা অন্য কোনো হামদনাথ নিয়ে এখানে হাজির হতে পারছি না, বা খুতবা নিয়ে হাজির হতে পারছি না, সেগুলো আনা মানেই যে এখানে এক ধরনের অপসংস্কৃতি। ধর্ম নিরপেক্ষতার বিরোধ বটে, কিন্তু অপসংস্কৃতি এক্স্যাক্টলি নাতের তো আসলে আমাদের মেইন স্ট্রিম সংস্কৃতিতে সেই অ্যাক্সেসটা ঘটেনি। কিন্তু এরকম তো হতে পারতো যে সেগুলো ওখানে সংযুক্ত, হ্যাঁ, যে আমরা যখন মানে সংস্কৃতি মানেই বাকি সংস্কৃতিকে যদি আমরা সেভাবে দেখি যে শুধু এই যে আমরা গান নাচ করছি সেটা তো না,
আমরা যেভাবে জীবন যাপন করি সেটাই সংস্কৃতি। আমরা যেভাবে ভাত খাই, যেভাবে কাপড় চোপড় পরি, যেভাবে কথা বলি, এই যে আপনি যে বলছেন যে আবারও জনবিচ্ছিন্নতার কথা, এই যে ভাষার যে স্বভাবের কথা, সেগুলো আমরা কিভাবে বুঝবো? আমরা কিভাবে ব্যাকরণের সেটা লিপিবদ্ধ করব? আমরা কিভাবে সেটা এম্পিরিক্যালি বোঝার চেষ্টা করব? যে যে কাজগুলো রয়েছে সেটা আমি বোধ করি যে এই যে আমরা বাইনারির মধ্যে ঢুকে গেলাম। চল, এই কিছু স্বভাব যেগুলো মুসলমানি স্বভাব, মুসলমানি চল, সেগুলো যখন হাজির হয়, সেগুলোকে আমরা মনে করছি যে না, এটা তো হতে পারে না। এটা তো গ্রহণযোগ্য না। এটা আমরা এই যে এক ধরনের এই রেষারেষি যে আমরা আ এটার মুখোমুখি আমাদের হতে হলো। যে আমরা এইভাবে বিভাজিতভাবে আমরা দেখলাম, সেটা থেকে কি আমরা বেরিয়ে আসতে পারতাম না? সেটা কি আমরা সেটা কি অনিবার্য ছিল? এবং ধরেন এটা তো বলেছেন আপনারা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যেকোনো সাংস্কৃতিক আলোচনার জন্য। আমি বিশেষভাবে যেটাতে আগ্রহী সাংস্কৃতিক রাজনীতি, সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের এখানে। কিন্তু এই কারণেই কিন্তু ঘটনাটা ঘটলো রবীন্দ্র পাঠের ক্ষেত্রে এটার প্রভাব পড়ল। আপনি ওটার বরার করে তোলেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথকে উদ্বেগ হিসেবে দেখা। মানে আপনার কথা বলছি না। মানে যারা এই পজিশনটা মেইনটেইন করে, যে সে মনে করে যে কিছু আচরণ, কিছু কাজ, কিছু উপস্থাপনা এটা ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল এবং সংস্কৃতি, এবং বাকি কিছু আসলে ধর্মনিরপেক্ষতা নয় এবং প্রতিক্রিয়াশীল এবং অপসংস্কৃতি। এই যারা মনে করে তারা ওই পক্ষটা কিন্তু আমার বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো, এটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো। নিশ্চয়ই সবাই নয়, কিন্তু একটা খুবই ডমিনেন্ট একটা ফোর্স এটা কাজ করলো যে ওই যে সকল ধর্মনিরপেক্ষতা যেটাকে আপনি বলছেন যেটা আসলে বেশ প্রবলেম্যাটিক নানান দিক থেকে, এবং আমি যেটা ব্যবহার করি সেটা হলো একরৈজিক, সংকীর্ণ এবং একার্থক। যে এই প্রগতিশীল একার্থক, এই একার্থকতার যে ব্যাপার, ওটার আবার অ্যাপিটম এবং প্রধান বাহন করে তোলা হলো রবীন্দ্রনাথকে। মানে আমাদের এই আলোচনাটা খুব সিরিয়াসলি করা দরকার যে রবীন্দ্রনাথের বরাত দিয়ে আপনি যখন এই কাজগুলো করছেন, তখন আপনার সমস্ত কাজের দায় কিন্তু পাবলিকলি রবীন্দ্রনাথের উপর এসে করছে। আপনি যেটা করছেন ও দেখছে যে আপনি রবীন্দ্রনাথের বরাত দিয়ে আপনি ধরা যাক হিন্দু কোট আনকোট কালচারের মধ্যে কিছু জিনিস স্বাভাবিক, আপনি সেটাকে স্বাভাবিক বলে গ্রহণ করছেন। অন্যদিকে যেটা মুসলমানি সংস্কৃতির মধ্যে স্বাভাবিক, সেটাকে আপনি স্বাভাবিক বলে গ্রহণ করছেন না। আপনার বেশিরভাগ মানুষ আসলে মুসলমানই। জোফা এবং সেটাই আপনার হওয়া উচিত ছিল যে কিভাবে আপনি ব্যাপারটাকে আসলে রূপান্তর করবেন, কিভাবে সংস্কৃতির চর্চার মধ্যে সেটাকে নিত্য করে তুলবেন। নিত্য কথাটা রবীন্দ্রনাথ খুব ব্যবহার করতেন। আপনি যেমন বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমাদের এখানে তো ওই অবস্থাটা আমরা তৈরি করতে পারি নাই। যেখানে যেগুলোকে আমরা ট্র্যাডিশনালি হিন্দু উপাদান বলি সংস্কৃতির, বলতে পারি জীবনযাপনগত যে উপাদানগুলো আছে, ভাষাগত আছে আমরা জানি। এবং যে উপাদানগুলোকে আমরা মুসলমানি সংস্কৃতি বলতে পারি, এগুলোর যে ওই যে প্রগতিশীলতা, ধর্মনিরপেক্ষতা কিংবা সংস্কৃতি, মানে মোতাহের হোসেন চৌধুরীদের সংস্কৃতি, যেটা বাই ডিফল্ট এলিট, বাই ডিফল্ট ব্যক্তিগত, ওই সংস্কৃতির অংশ যে ভাবতে পারছি না, হ্যাঁ, একটাকে পারছি আর একটাকে পারছি না, তার নিশ্চয়ই একটা দারুণ লম্বা হিস্ট্রিক্যাল কনস্ট্রাকশনের ব্যাপার আছে। সংস্কৃতির স্টাইল, তার জেনেলজি আছে। এটা কাউকে চট করে দোষারোপ করা যাবে না। এটা সার্টেন ঐতিহাসিক মুহূর্তের মধ্যেই আসলে কোনো একজন ব্যক্তিকে আমরা সংস্কৃতির কোনো একটা সংজ্ঞা নিয়ে কিংবা কোনো একটা চর্চা নিয়ে মুহূর্ত হতে দেই। এটা কিন্তু দোষাদোষের ব্যাপার না। কিন্তু আমরা যেটা দেখছি যে এর ফলে একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে, মানে রবীন্দ্র চর্চার ক্ষেত্রে। এমনিতে আমাদের রাজনীতির ক্ষেত্রে হচ্ছে সেটা অন্য আলাপ, আমরা অন্যত্র করেছি। কিন্তু রবীন্দ্র চর্চার ক্ষেত্রে একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটা হলো যে আপনি এটাকে একার্থক করে তুলছেন, আপনি এটাকে সংকীর্ণ করে তুলছেন। আপনি খুবই নির্দিষ্ট এডিস্টিক কতগুলো চর্চাকে যেটা আবার আমি বলতে বাধ্য হচ্ছি, আমি বলিও প্রচুর, যেটা আপনি বেশিরভাগই সরাসরি কলকাতা থেকে না করেছেন। আপনার নিজের যদি প্রোডাকশন হতো, আই নট মাইন্ড, কারণ আপনি নিজে যখন প্রডিউস করবেন কিছু একটা, তখন আপনার যাবিত জীবনের এবং সময়ের নানা উপাদান তার সঙ্গে মিশে যাবে। যেটা আমি মনে করি যে পার্ট তখনই আসলে কার্যকর হয়ে ওঠে যখন এটাকে আপনি লিভিং করে তুলতে পারেন। হ্যাঁ, আপনি এই যে এটা আপনার নিত্য জীবন যাপনের সঙ্গে সম্পর্কিত করে তুলতে পারেন। আপনি বেশিরভাগ ক্ষেত্রে সেটা করেন নাই। আপনি ধার করেছেন কলকাতা থেকে।
কলকাতায় এটা একটা সার্টেন পার্সপেক্টিভে উৎপন্ন হয়েছে, আপনি আবার সেটাও পুরোপুরি নিতে পারেন না আপনার অযোগ্যতার কারণে। ফলে আপনি এখানে আধা ক্যাস্টার ভাবে একদমই আধা ক্যাস্টার ভাবে আপনি কি করলেন, আপনি আপনার যে খুবই সংকীর্ণ, খুবই একার্থক, হ্যাঁ, একটা প্রগতিশীলতার ধারণা, তারপরে হলো ধর্মনিরপেক্ষতার ধারণা, বা সেকুলার কথাটির আরও যে বিচিত্র ধরনের ডাইমেনশন, সেগুলোকে আমলে না এনে অথবা আমি বলবো আনতে না পেরে আপনি এই কাজ করলেন। কিন্তু সমস্যাটা কোথায় করলেন রবীন্দ্র চর্চার ক্ষেত্রে? আপনি এটার মানে আইকন, আপনার এই চর্চা আইকন করে তুললেন রবীন্দ্রনাথ। তো আপনি কি মনে করেন না যে এখানেই আসলে সম্ভাবনাটা ছিল? আমাদের দেশে কিন্তু রবীন্দ্রনাথকে সর্বজনীন করার সম্ভাবনাটা আছে। আমাদের দেশে কিন্তু আ বাংলাদেশের চর্চায় আমি বলছি যে রবীন্দ্রনাথকে ধর্মের ঊর্ধ্বে দেখতে পারার ক্ষমতা কিন্তু এখানেই। কারণ আমরাই সেই যে আপনি যে কি রক্ত কি যেন বললেন? রক্তের দাগ মুছে রবীন্দ্র পাঠ হ্যাঁ, এই যে রক্তের ফরদ নজরে। হ্যাঁ, যে এই যে রক্তের দাগ মুছে রবীন্দ্র পার্টির ব্যাপারটা এটা তো কিন্তু নানান নানান দিক আছে এই পক্তির, তাই না? এবং যে পাঠ করা বা গান করার মধ্যেই যে ধরনের প্রগতিশীলতা আছে, সেটার মধ্যেই কিন্তু আছে যে ধর্মের ঊর্ধ্বে দেখতে পারা। হ্যাঁ? তার মানে কি? তার মানে এই যে আমরা এক হ্যাঁ, অর্থে ধর্মের মানে হলো ধর্মীয় সংকীর্ণতার অর্থে। ধর্মীয় সরকার সংযোগ। না, না কিন্তু ওই দিকে না যে না এই যে আপনি যে আমরা যে আমরা যদি রবীন্দ্রনাথকে হিন্দু ধরিও, হ্যাঁ? যেহেতু তার যাপিত জীবন সেই সমাজেই। যে আ আমরা যখন রবীন্দ্রনাথকে গ্রহণ করছি বা এই যে আ রক্তের দাগ দিয়ে পাঠ করছি, আ তখন কিন্তু আমরা সেটা দেখছি না। আমরা কিন্তু সেটা উতরে যেতে পেরেছি। আমরা কিন্তু তার মহত্ব বা তার আ যা দিতে পারেন এই হিউম্যানিস্ট, লিবারাল, এনলাইটেনড যেভাবেই আপনি বলেন না কেন, সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পেরেছি এই ধর্মকে পাশে রেখেই। ওটাকে আলাদাভাবে অন্য অন্য একটা কোনো বিবেচনা আমরা তার কাজকে কাজ হিসেবেই দেখতে পেরেছি এবং এখানে যে যেমন ইন্টারপ্রিটেশন এর যেমন যে একটা জায়গা আছে যে তারা না হয় একটা শব্দ ব্যবহার করল। সেটা মঙ্গলই হোক বা আগুনের পরশমণি হোক। সেটা যখন আমরা আমাদের দেশে বসে বলছি সেটার মানে কিন্তু ভিন্ন একটা মানে। মানে? আমরা আমরা কিন্তু এবং সেই জায়গাতেই আবার রবীন্দ্রনাথ কিভাবে গ্রহণ করা হচ্ছে সেটার একটা জায়গা আছে। যে উনি কিভাবে লিখেছেন ঠিক আছে সেটা একটা দিক তো আছে। কিন্তু আমরা কিভাবে নিচ্ছি এবং আমরা কিভাবে নিচ্ছির একটা সম্পর্ক আছে যে আমাদের আ আশেপাশের পরিস্থিতিটা কেমন? আমরা যখন মঙ্গল ও বারতা বলি তখন তার মানে কি? আমরা কি আ মানে কোন ধর্মের বা আসলে সেটাই গাছে প্যাঙ্গলস। আমরা তো আসলে সেটা করছি না। হ্যাঁ, আমরা এটা মঙ্গল বা বারতার সাথে যে একটা দেবীর সম্পর্ক নাও থাকতে পারে। আমরা এক একটা সুন্দর একটা শুভ কামনা, হ্যাঁ, যে হ্যাঁ, শুভ কামনা অর্থে আমরা এটা কিন্তু ব্যবহার করি। এবং এটা যে কিন্তু এখানে যদি আমরা জোর করে বলি যে না, না এটা আসলে দেবীর জন্যই বলা হচ্ছে, সেটাও তো এক ধরনের জবরদস্তি করা তো। আমরা যখন এই যে এভাবে যখন গ্রহণ করি তো এই দিকটাই দেখা যে আমরা যখন রবীন্দ্রনাথ কিভাবে গৃহীত হচ্ছে, আমরা তাকে তার কাজকে আমরা আমাদের মতো করে নিতে পেরেছি কিনা, তাই না? যে এবং আমরা যে পেরেছি সেটারই আমার মনে হয় এই যে কিছু উদাহরণ আমরা যে তার যেসব গান গাই যেমন এসো হে বৈশাখ যে গানটা আমরা গাই ওই পারে কিন্তু ওরা গায় না খুব একটা। হ্যাঁ, প্রতি পহেলা বৈশাখ আমরাই কিন্তু এখানে গাই। আমরা যে বিদেশে আমাদের কলকাতার যেসব বন্ধুরা আছে আমি বলতাম যে হ্যাঁ আমরা পহেলা বৈশাখে কি করবো? হ্যাঁ আমরা অন্তত এই গানটা গাই। কেউ জানে না গানটা। যেখানে বাংলাদেশের সবাই যায়। হ্যাঁ, যে এই কিছু জিনিস যে আমরা যে পেরেছি যে ওটা বলছি ওই অর্থেও যে আমরা যদি রবীন্দ্রনাথের উপর কাজও দেখি, হ্যাঁ? যে আমাদের দেশের রবীন্দ্রনাথের উপর যে কাজটা সেটার কিছু সমস্যা তো আছেই। হ্যাঁ? যে কি মূল সমস্যা হচ্ছে যে আমরা সবাই খুব ব্যক্তিগত জায়গা থেকে লিখি। আমি এবং রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ এবং তার মানে কি? তার মানে যে আমি আমার মতো করে রবীন্দ্রনাথকে যেভাবে দেখলাম সেভাবেই আমি উপস্থাপন করে দিলাম। ঠিক আছে একটা একটা থাকতে পারে। এটা এক অর্থে ইন্টারেস্টিং। কিন্তু আবার ওই যে ওই সর্বজনীন দিকটা থেকে আবার একটু বিচ্ছিন্ন। যে তাহলে আমি আমার রবীন্দ্রনাথটা দেখলাম কিন্তু সকলের রবীন্দ্রনাথ কি সবার হলো কিনা সেদিকে আমার মানে পরোয়া নেই। না যে ওই যে একটা দিক। কিন্তু আমরা যদি আম ভারতে রবীন্দ্রনাথের উপর কাজ দেখি তার অনেক কাজ হচ্ছে এই যে ন্যাশনালিস্ট রবীন্দ্রনাথ। যেটাও আবার ডিবেটেড। তাই না? যে রবীন্দ্রনাথ কি আসলে ন্যাশনালিস্ট ফিগার নাকি না? হ্যাঁ, তার যেভাবে তাকে উপস্থাপন করতে চাচ্ছে যে এই আ
বঙ্কিমের সাথে সংযুক্ত করে, গান্ধীর সাথে সংযুক্ত করে তাদের ডিবেট ইত্যাদি ইত্যাদি, সেটা এক এক ধরনের রবীন্দ্রনাথ। আরেকটা রবীন্দ্রনাথকে যেটা আমরা তাদের লিটারেচারে পাই সেটা হচ্ছে যে এই পূজারী রবীন্দ্রনাথ। এবং অনেক ধরনের অ্যানালিসিস আমরা দেখি, যেমন রক্তকরবের নন্দিনী এবং দুর্গার একটা কম্প্যারিজন, এরকম বহু কিন্তু কাজ আছে যে তার কাজে বিভিন্ন দেবীদের রূপ দেখতে পাওয়া এবং সেটারই একটা বিশ্লেষণ, এবং সেটা আবার তাদের জাতিত জীবনের সাথে কিভাবে মিশে যায়। তো সেই একটা জায়গা থেকে আমি আবারও বলবো যে তার তার মানে ওই কাজগুলো দেখে আমার কিন্তু তখন মনে হয় যে ওই এক অর্থে তারাও কিন্তু রবীন্দ্রনাথকে সংকীর্ণভাবেই দেখছে, এই যে একটা ধার্মিক একটা লেন্সের থ্রু দিয়ে, অথবা একটা জাতীয়তাবাদী একটা লেন্সের মধ্য দিয়ে। এবং সেই জায়গা থেকে আমাদেরই বাংলাদেশে বসে সেই সম্ভাবনাটা আছে যে সেই জাতীয়তাবাদী ধারণা থেকেও বেরিয়ে এসে, সেই ধার্মিক লিমিটেশন থেকেও বেরিয়ে এসে রবীন্দ্রনাথকে একটা এই লিবারেল হিউম্যানিস্ট জায়গায় এনে তার যে প্রগতিশীল একটা সম্ভাবনা আছে সেটাকে আহ, সেটাকে দেখা, সেটাকে একটু ধারণ করো, যদিও সেখানে আরেকটা লিমিটেশন আছে যেটা আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, পলায়ন, যেটা স্ট্যাটাস কো জাস্টিফিকেশন, যেখানে এখান থেকে আমরা বের হতে অবশেষে হয়তো পারবো না। কিন্তু এই যে এই জাতপাত, ধর্ম, এই যে যে ধরনের হিংসা, ঘৃণা, যেগুলো আমরা তার ঘাড়ের উপর চেপে ধরি, সেগুলোর থেকে হয়তো বেরিয়ে এসে একটা সর্বজনীন রবীন্দ্রনাথকে হয়তো আমরা খুঁজে পেতেও পারি। না, নিশ্চয় নিশ্চয় সে পসিবিলিটি আছে। এবং আমি বলতেই হবে যে আমি আমার যে রবীন্দ্র পাঠ, তার মধ্যে আপনার এই যে বাংলাদেশও কি বলা যায়, অ্যানথ্রোপোসেন্ট্রিক, বাংলাদেশোপোসেন্ট্রিক একটা কি আছে, এই যে পার্ট, এটা আমার আসলে এরিনার মধ্যে ছিল না। কেউ কেউ করেছে বিভিন্ন সময়, কিন্তু আমি এটাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণই ভাববো, কারণ এই দৃষ্টিভঙ্গি আসলে নতুন এরিনা খুলতে পারে। কিন্তু আমাদের এখানে সমস্যাটা হয় সেটা হলো যে অকাজের বিতর্কটা তো একটু বেশি, মানে অকাজের বিতর্ক। আমি ঠিক কাজের হলে কোনো অসুবিধা নাই, আমি যে কোনো, এমনকি নিন্দা যদি হয়, আমাদের এক বন্ধু একটা প্রবন্ধ লিখেছিল, আমি এখন আর এদের নাম বলছি না, বলেছে আমি অমুকের লেখা পড়ি নাই, এই উপন্যাসটা পড়ি নাই, কিন্তু আমি বলতে পারি যে কি কি কারণে তার ঐতিহাসিক উপন্যাস হয় নাই। বলে প্রথম আমি 2-4 পৃষ্ঠা লাইন পড়েছি, এটা পড়ে আমি বলতে পারি যে এটা হয় নাই। তো সেটা 4-5 পৃষ্ঠা একটা প্রবন্ধ লিখেছে। আই ওয়াজ হাইলি ইমপ্রেসড, কারণ তিনি তার তার একটা লজিক সে তৈরি করেছে, ওটা কিন্তু উপকারী। মানে আমি বলছি আপনি যে নিন্দা করেন, আপনি রবীন্দ্রনাথের নিন্দা করেন, প্রফেসর নো প্রবলেম, লজিকটা তৈরি করেন, নন্দিনটা বলনি করেন না। গ্রাউন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। কথা হলো যে আপনার তো রবীন্দ্রনাথকে বাঁচানোর কোনো দায়িত্ব নেই, না, রবীন্দ্রনাথ নিজেই নিজের মতো আছে। আপনার রবীন্দ্রনাথকে আসলে প্রসারেরও কোনো দায়িত্ব নাই, আসলে দায়িত্ব নাই আমি অর্থে বলছি যে তিনি যথেষ্ট প্রসারী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যে কথাটা ব্যবহার করি আমার লেখালেখিতে এবং কাজে, শুধু রবীন্দ্রনাথ না, যে কোনো কাজে, আমি বলছি যে যারা মরে গেছে তারা তো গেছেই, রবীন্দ্রনাথ নিজেই লিখেছে, আমার দায় না। ওই যে কালিদাস তো মরেই গেছে, আমি আছি বেঁচে, তাই না? ওই যে আমি যদি জন্ম নিতাম কালিদাসের কাছে, সেই কবিতা শেষ হয় যে কালিদাস তো মরেই গেছেন, আমি আছি বেঁচে। এখন রবীন্দ্রনাথ তো মরে গেছে, তাহলে আমার কাছে গুরুত্বপূর্ণ যে মরে গেছে তার তার তা- তা- তিনি আমার কাছে গুরুত্বপূর্ণ। যদি আমি আমার জন্য আমার যে জীবন, আমি যে টাইম অ্যান্ড স্পেসের একটা ইন্টারসেকশনের মধ্যে জীবনযাপন করছি, সেখানে তাকে লিভিং করতে পারি, হুম, হুম। জীবন, হ্যাঁ, জীবন্ত। ওই জীবন্ত করার মানে কি, আমি যে শব্দটা ব্যবহার করি সেটা হলো ব্যবহার ও ভোগ। আমি যেটা ব্যবহার করি সেটা হলো ব্যবহার ও ভোগ। মানে আমার তো একটা ব্যবহারিক দিক আছে, অ্যাস্থেটিক্যাল সেন্সের দিক থেকেও। অ্যাস্থেটিক্স তো আসলে কারো এই গান পছন্দ হয়, কারো আরেক গান পছন্দ হয়, কারো আরেক নাচ পছন্দ হয়, আছে না? এক একজন নায়ককে এক একজন পছন্দ করে, নায়িকাকে আরেকজন পছন্দ করে, আছে না? তার মানে অ্যাস্থেটিক্সে তো আসলে ব্যাকরণ আছে, এটা তো এমন না যে একজনকে সবাই পছন্দ করছে। তার মানে হচ্ছে ব্যবহার এবং ভোগ আমি যে করতে পারি, হ্যাঁ, এরকম অনেকে অবস্থা। এটা হচ্ছে, এটা যে করতে যদি পারি তাহলে আমার কাছে যে কর্তব্য। আমার ব্যাপারটা হলো যে আমার কথাটা হলো রবীন্দ্রনাথ সম্পর্কে আমি সবসময় একক বাণী হয়তো রবীন্দ্রনাথ সম্পর্কে সবচেয়ে বেশি লিখেছি এখন পর্যন্ত। কিন্তু আমি লিখেছি এবং লিখবো, এটার কারণ, এবং আমি আসলে এই কথা বলার মানে হলো আমি অন্যদের কাছ থেকেও এটা চাই। তিনি কি করবেন সেটা নয়, কিন্তু তার কি জন্য তিনি করতে পারেন সেটা, এটা পার্ট থিওরির অধীনেই বলছি আমি, রিডিং থিওরির অধীনে,
যে আমি দেখতে পাচ্ছি যে তিনি আমার ব্যবহারে আসছেন এবং উপভোগে আসছেন, ঠিক আছে? ওই ব্যবহারিকভাবে আপনি যখন এটাকে ট্রান্সলেট করতে থাকবেন অনবরত, হ্যাঁ? হুম। তাহলে আপনি রবীন্দ্রনাথকে কন্টেম্পোরারি হিসাবে পাবেন। এটা সম্ভব। কারণ কি? কারণ দেখেন আপনার সুবিধা আছে তো। আমি একটু আগে ইঙ্গিত দিলাম যে রবীন্দ্রনাথের টেক্সট, তার রবীন্দ্রনাথের জীবন সো ডকুমেন্টেড। ইটস এ মার্ভেলাস টেক্সট। এটা তো ডকুমেন্টেড তো। রবীন্দ্রনাথের লেখা একদিকে তার হলো নন ফিকশনাল রাইটার হিসেবে বাংলা ভাষার সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্রনাথ বাকি যে কারো ধরা ছোঁয়ার বাইরে, নন ফিকশনাল। আর ফিকশনাল আর্টিস্টিক ক্রিয়েশন, যেটার আসলে রিডিং পসিবিলিটি অলওয়েজ ইনফিনিটি। যে কেউ এটা বলবে যে যে কোনো সফল ক্রিয়েটিভ কাজের নতুন অর্থ উৎপাদনের ক্ষমতা কিন্তু সবসময় ইনরমাস। তাহলে রবীন্দ্রনাথ আপনার কাছে কি অসামান্য সব টেক্সট নিয়ে আছে, এবার ১ নাম্বার। ২ নম্বরে রবীন্দ্রনাথ আপনার খুবই পরিচিত। কার? ধরেন একদম প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারে নাই, কিন্তু আপনার স্কুলে কলেজে যেই ছেলেমেয়েরা গেছে আসলে তার কাছে আপনি কিছু লেখা আপনি পড়াতে পেরেছে। এই তালমান পরিচয় কিন্তু আপনার অনেক কারো সম্পর্কে নাই, অথচ বছর সম্পর্কে খানিকটা আছে। ৩ নাম্বার হলো যে আপনি যখন রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন, কোনো একটা জিনিসের রেফারেন্স দিবেন, যেটা যে কোনো লিভিং কালচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি একটা সিনেমার রেফারেন্স দিয়ে কথা বলতে পারছেন কিনা, উপন্যাসের রেফারেন্স দিয়ে কথা বলতে পারছেন কিনা, সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ কিন্তু এটা দারুণ আপনার জন্য স্টক। আপনি হিস্ট্রিক্যালি পাইছেন আপনি এটা, ঠিক আছে? আপনারা নিজে বানান নাই, আপনি হিস্ট্রিক্যালি পাইছেন। তো আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন? আমাদের এখানে প্রবলেমটা হলো এক পক্ষ বলে যে রবীন্দ্রনাথ হলে এইরকম, ফলে বাকিরা হলো এক্সক্লুডেড হবেন। আরেক পক্ষ বলে যে রবীন্দ্রনাথ যেহেতু এরকম সেহেতু আমার বিরোধী। দেখেন আপনি এটা চিন্তা করেন, আপনি স্রেফ ঢাকা ইউনিভার্সিটির বিতর্কের কথা চিন্তা করেন। আমি বহুবার বলেছি এই কথাটা, যে ঢাকা ইউনিভার্সিটির বিতর্কে রবীন্দ্রনাথ নিয়ে অলরেডি বহু লোক লিখেছে রবীন্দ্রনাথ ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করেছে, ওকে কেন আনলো, কেন পড়ানো হয়, এসব বলতেছে। আরেক পক্ষ কি করছে? একের পর এক বই লিখছে যে রবীন্দ্রনাথ ওই বিশেষ দিনে গড়ের মাঠে উপস্থিত ছিলেন না, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী কোনো বক্তব্য তার দেওয়ার প্রশ্নই আসে না, ঠিক আছে? আমাকে যতবার লোকে এই সম্পর্কে প্রশ্ন করেছে, আমি ততবারই বলেছি যে আসলে রবীন্দ্রনাথ যদি এই সংক্রান্ত কোনো বক্তব্য বলে থাকে তাহলে আই উড নট মাইন্ড। প্রধানত এই কারণে যে একটা সার্টেন কনটেক্সটের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে ৪-৫ কারণে ৪-৫ পক্ষ, তার মধ্যে এমনকি মুসলমানরা আছে। রবীন্দ্রনাথ যে শ্রেণীর লোক, সেই শ্রেণীর লোকরা কোনো কোনো ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করেছে, এটা অন্য অনেক কারণে। যেমন ধরেন আশুতোষ সাহেব, তিনি যেমন বেঁচে ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি, কিন্তু দেখেন ঢাকা ইউনিভার্সিটি হলে তার কম্পিটিশন, তারপর এরিয়া কমে যাবে, কাম কমে যাবে, তিনি বিরোধিতা করবেন। পরে একটা রফা হয়েছে, আমার ৪টা প্রফেসরের পদটাও আমি মেনে নেব, এটা রফা হলো। তার মানে বিচিত্র করলে বিচিত্র লোক বিরোধিতা করেছে। রবীন্দ্রনাথ যদি একটা সার্টেন কনটেক্সটে এই ধরনের কোনো একটা কথা বলেও আই উড নট মাইন্ড, কারণ এটা দ্বারা পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে যে ডেকে ডিলিট দিয়েছে, অমুক করেছে, তমুক করেছে, সম্মান আদর আপ্যায়ন করেছে, এটা এক বিন্দু ইনভ্যালিড হয় না, এবং এর ফলে পূর্ববঙ্গের সঙ্গে তার কোনো শত্রুতার সম্পর্ক তৈরি হয় না। তার কারণ হলো একটা সার্টেন কনটেক্সটে যে ঘটনা ঘটেছে, যদি ঘটেও থাকে, এটা কোনো প্রমাণ পাওয়া যায় না, যদি ঘটেও থাকে তাহলে ওই কনটেক্সট থেকে বাক্যটাকে আলাদা করে অন্য এক সময় তাকে গালিগালাজ করা গেল পাঠের সবচেয়ে নিম্ন শ্রেণীর পদ্ধতি। অ্যানাক্রনিজম, আমরা জানি যে সবচেয়ে খারাপ পদ্ধতি। স্ট্রম্যান। তাহলে আপনি তো আসলে ওই লেভেলের মধ্যে আছে। আপনি যদি একটু বুদ্ধি করে যে কি কি কনটেক্সটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা একটা অঞ্চলের লোকরা করতে পারে, আরেকটা সম্প্রদায়ের লোক করতে পারে, মুসলমান সম্প্রদায়ের লোক করতে পারে, কৃষক শ্রেণীর লোক করতে পারে, মাদ্রাসার বড়রা করতে পারে, আপনি যদি এটা সম্পর্কে একটা সন্দর্ভে অগ্রসর হতেন, বাই ডিস্টেন্স তো অসাধারণ সব হিস্ট্রিক্যাল মানে সন্দর্ভ তৈরি হয়ে যেত, তাই না? আমি জাস্ট যেটা প্রধানত গুরুত্বটা দিই সেটা হলো যে মিডল ক্লাস, বাংলাদেশের মিডল ক্লাস যেটা নিয়ে আমরা আছে প্রধানত আলাপটা করি, বাংলাদেশের মিডল ক্লাস রবীন্দ্রনাথ পড়ার ক্ষেত্রে বরাবরই এই অ্যানালিটিক্যাল মাইন্ডের একটা অভাব, দারিদ্র করেই দেখিয়েছে। আপনি সব চিন্তা করেন, বাংলাদেশে এখন পর্যন্ত এটা হয় নাই কিন্তু, যে আমি শিক্ষার কথা বাদ দিলাম, এটা ব্যাপকভাবে বিশ্লেষিত হয়েছে এবং ঢাকায় বাংলাদেশের ২-৪টা চর্চাও হয়েছে প্র্যাকটিক্যালি। রবীন্দ্রনাথের যে শিক্ষা সংক্রান্ত লেখা সেগুলোকে আপ টু ডেট করার একটা চেষ্টাও হয় নালন্দা ইত্যাদি জায়গায়। কিন্তু আপনি প্রকৃতির কথা চিন্তা করেন, আমরা সবাই জানি যে এনভায়রনমেন্ট ইস্যু হলো এখনকার পৃথিবীর একাডেমিক কিংবা সেমি একাডেমিক বা প্রাতিষ্ঠানিক চর্চার একটা বড় হট ইস্যু।
সবচেয়ে বেশি টাকা পাওয়া যায় একটু যোগ করে দিতে পারলে। আপনি একটু ভাবেন যে রবীন্দ্রনাথ এই ব্যাপারে কত বড় স্টক, আপনি কয় হাজার বার বেচতে পারবেন তাকে, মানে এই জিনিসই তো পাবে না সারা দুনিয়া, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। বৃষ্টি কত প্রকার কি কি টপ মানে আপনি যদি স্যার এনভায়রনমেন্ট ইস্যু নিয়ে আপনি যদি যে ঢাকা মিডল ক্লাসে বলছি নিজেকে সহ, যে আপনি যদি স্রেফ এনভায়রনমেন্টাল ইস্যুতে রবীন্দ্রনাথকে বেচা শুরু করেন, তার মানে কি আপনি আপ টু ডেট করছেন, কন্টেম্পোরারি করছেন, পড়ছেন, ডিসিমিনেশন হচ্ছে, হ্যাঁ, তাহলে এই যে কন্টেম্পোরারি হওয়ার অসাধারণ পটেনশিয়াল ম্যারিট, এটা নিয়ে একটা বিশাল টেক্সট অলমোস্ট আনবেরাবল টু নো ওয়ান ইন বেঙ্গল আপনার সামনে বসে আছে। আপনি সেটা না করে আপনি ওরা বানাচ্ছেন হলো যদি বাঙালি হর রবীন্দ্রনাথ পড়া একটা এলিটিস্টিক সংকীর্ণ মোড়ে যা, আবার আপনি বলতেছেন অত হিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে। আমি বরাবরই বলে এসেছি যে এই লোকেরা হলো গরিব। গরিব কেন? গরিব হলো সে রবীন্দ্রনাথকে সাহিত্য হিসেবে পাঠ করার যে প্রাইমারি যোগ্যতা সেটা তো আসলে উন্নীত হয় নাই। হইলে সে বুঝতো যে এমনকি মজাটা নিয়েও 2 টাকা দেওয়া যায় যে কাউ, ঠিক আছে? তা আমরা আসলে কি আশা করতে পারি? আমরা আশা করতে পারি যে আমাদের যে অপেক্ষাকৃত সংকীর্ণ রবীন্দ্র পাঠ সেখান থেকে আমাদের মধ্যবিত্ত বেরোবে, আর চেষ্টা করবে অন্তত। এটা বেরোয়ার জন্য তো একটা প্রাতিষ্ঠানিক পড়াশোনা লাগে, তারপর হলো সামাজিক একটা উঁচু মন লাগে, উঁচু কোট আনকোট বললাম, মন লাগে বের হওয়ার জন্য। কিন্তু চেষ্টা তো করা যায়, ঠিক আছে? সেটা নিশ্চয়ই আমরা আশা করতে পারি। মুক্ত করা হয় নেই, রবীন্দ্রনাথকে যাবতীয় মনোভাব থেকে মুক্ত করা এখন আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। আমাদের আজকের সময় শেষ। আমরা এখানেই আমাদের গল্প শেষ করছি। শেষ বলেই এর নাম আধখানা কথা। কথা হয়তো সবসময় আধখানাই রয়ে যায়। আধখানা গল্প, আধখানা কথা। আমাদের আলোচনা হয়তো চলতে থাকবে। কি বলেন? এক্স্যাক্টলি, এটা তো চলমান আলোচনা। চলমান আলোচনা। আমরা সারাদিন আপাতত আমরা এখানে শেষ। আপাতত এখানেই শেষ করি।